একদিন হঠাৎ ফোন, আমি হুমায়ুন আহমেদ বলছি, যদিও আপনার অভিনয় আমার খুব ভালো লাগে না, অবশ্য আমার খুব বেশি দেখা হয়নি, ওরা বলে আপনি নাকি ভালো করবেন। ঠিক আছে দেখি, ও ডায়লগ হচ্ছে না জানি না, বলে ফেলছে হ্যাঁ জানি। এখন আমি কি বলবো, মহা বিপদ। কিন্তু ওর মজার জিনিস হচ্ছে হ্যাঁ জানি বলছে, গিয়ে একটু পজ নিয়ে বলছে না জানি না। থাকে গ্রুপে একটু চা আনার লোক লাগে, একটু চেয়ার বসানোর লোক লাগে, সেট তোলার লোক লাগে, এইটা হচ্ছে মোশাররফ করিমকে দেখে প্রথম কথা। সাদর আমন্ত্রণ ইস্পাহানি মির্জাপুর প্রেজেন্টস লেজেন্ড অ্যান্ড লেগেসি কর্ম, প্রেরণা আর সাফল্য গাথার এই মঞ্চে। দারুণ রং, মন মাতানো ঘ্রাণ, অনন্য স্বাদের এই ভুবনে স্বাগত জানাচ্ছি আমি রুমানা মালিক মুনমুন। দিন যায়, কথা থাকে, কথা কি? কথাই সংলাপ, সংলাপে থাকে চরিত্র, চরিত্রে মানুষ, মানুষের স্বরূপে লুকিয়ে রয় অভিনয়। এই অভিনয়ই পর্দায় কিংবা মঞ্চে দেখে ভ্রম হয়, এ বুঝি সত্যি? এই ভ্রম যিনি তৈরি করেন তিনি হয়ে ওঠেন আমাদের অতি কাছের মানুষ। তেমনই একজন কাছের মানুষ, নমস্য অগ্রজ, আজ আমাদের অতিথি। আমাদের রঙিন শৈশব আর সাদা কালো টেলিভিশনে এই মুখ আমরা দেখেছি মুগ্ধ হয়ে, সেই মুখের অভিব্যক্তি আজও দেখি অবাক হয়ে। তিনি চিরসবুজ, চিরতরুণ, ওয়ান অ্যান্ড অনলি তারেক আনাম খান। স্বাগতম। থ্যাংক ইউ। কেমন আছেন? কুড বি বেটার। ঠিকঠাক আছি। আপনাকে অনেকদিন পরে দেখছি। আমি যে কথাগুলো বললাম, চিরতরুণ, চিরসবুজ, হাউ ডিড ইউ ফিল অ্যাবাউট ইট? না, মিথ্যে কথা হলেও ভালো লাগে শুনতে। এখনো একই রকম আছেন সত্যি বলতে। তার রহস্য কি যদি জিজ্ঞেস করি তাহলে কি বলবেন আমাদের? জি বলেন। আমি নিয়মিত এটা মাখি এরকম আর কি, বা নিয়মিত এটা খাই এরকম কিছু না। আমি খুব কর্মে বিশ্বাস করি। আমি সেই হিসেবে আমি চেষ্টা করি নিজেকে এই বয়সে এই সময় যতটুকু আমার প্রয়োজন ততটুকুই গ্রহণ করতে, জীবন থেকে, জীবনের অন্যান্য সমস্ত কিছু থেকে। আর যতক্ষণ শরীর পারে আমি চেষ্টা করি নিজেকে সক্রিয় রাখতে, আর কিছু না। আপনি কর্মের কথা বলছিলেন, আপনার কর্ম আমাদের জন্য ইন্সপিরেশন। তো আপনার কাজের ক্ষেত্রে আপনার ইন্সপিরেশনটা কোথা থেকে পান? আমার কাজই আমার এক ধরনের অনুপ্রেরণা। বিশেষ করে যখন আমি কোনো সৃজনশীলতার মধ্যে থাকি তখনই আমি অনুপ্রাণিত হই। বরং বাসায় বসে থাকলে আমার এই পার্থিব প্রাত্যহিক যে জিনিসগুলো, সেগুলোর যে পীড়ন আছে সেটাকে আমার অনেক দুর্বল করে, আমাকে অনেক বেশি মানে একটু যন্ত্রণাবিদ্ধ করে। কিন্তু যখনই আমি, সেটা মঞ্চে হোক, সেটা অন ক্যামেরা হোক, বিহাইন্ড দ্য ক্যামেরা হোক, বা যে কোনো কাজে যেটা আমি করে যতটুকু পর্যন্ত আমার অর্জন অথবা ভালো লাগা সেটাই কাছে ফিরে যাই, তখনই আর ওই ডিপ্রেশন, ওই হতাশা অনেক কিছু থাকে না। ভালোবাসার শ্রেষ্ঠ ব্লেন্ডে লাইফটা ভরপুর। চা মানেই ইস্পাহানি মির্জাপুর। শুধু এই কর্মটা শুরুতে কিভাবে আপনার কাছে এসেছিল যদি প্রশ্নটি করি? মানে আমি এখন যে কর্মটি করছি এটা আদতেই এরকম ছিল না। আমি খুবই মানে টিপিক্যাল মধ্যবিত্ত পরিবারের, এবং আমার বাবার বড় ছেলে, আমার আগে 3 বোন। তো ছোটোবেলা থেকেই জন্ম নিয়েছে যে সংগ্রাম করতে হবে, লেখাপড়া ভালো করতে হবে, এবং পরিবারের দায়িত্ব নিতে হবে। আচ্ছা, সেই ধরনের এক ধরনের মুখীনতা নিয়ে আমি বড় হয়েছি। আমি চেষ্টা করতাম আমার ক্লাসে প্রায়শই, আমি অনেক ছাত্র ছিল আমাদের, 100-র উপরে, 120-25 জন, কিন্তু আমার রেজাল্ট মোটামুটি হয় ফার্স্ট, নাহলে সেকেন্ড, নাহলে থার্ড। অ্যান্ড আই ইউজ টু এনজয় মাই স্টাডি অলসো। মানে এরকম কিছু নয় যে এটা বোরিং ও মুক্ত আমরা যা পড়ছি সেটাই ভাল লাগছে। আবার আমার বাবা বলতেন যে শুধুমাত্র লেখাপড়া না, লেখাপড়াটা হয়তো আমার হাই স্কুলে হেড স্যার একটা খুব বড় সবক দিয়েছিলেন। আমি যখন একটা প্রথম নাটক করি তখন ওই নাটক যেদিন হয়েছে রাত্রেবেলা
হতো তখন তো মফস্বলী নাটক তো অনেক সিন ড্রপ করতো, আবার পর্দা মানে পড়ে যেত, আবার একটা সেট লাগানো হতো, আবার একটা হতো, এরকম খুব বোরিং হয়ে গেছে। তো আমার এটা ছিল টিপু সুলতানের জীবনী, নাটকের নামই টিপু সুলতান, মহেন্দ্র গুপ্তের লেখা। ওখানে আমি একটা পেশোয়া বলে একটা চরিত্র করছিলাম। তো ওই বয়সে কী জানি মনে হয়েছে, মানে যখন ঢুকেছে তখন অডিয়েন্স রিয়েলি টকিং, নট ইন্টারেস্টেড, কিন্তু আমি ঢোকার পরে খুব চুপচাপ হয়ে গেল এবং ওখানে কি ছিল এরকম তলোয়ার টলোয়ার বের করে এরকম কিছু করতে হবে, তো আমি একটু করলাম এবং খুব তালি পেলাম আর কি। তো যাই হোক, কিন্তু এটা বিশেষ কিছু না, ভালো লেগেছে, করেছি। পরের দিন স্কুলে যখন গিয়েছি তখন আমার হেড স্যার আমাকে, আমাদের বিশাল বড় স্কুল, মানে একদম মাঠ টাট পেরিয়ে এরকম, আমি যখন যাচ্ছি মাঠ দিয়ে আমাকে ডেকে পাঠিয়েছেন পিয়নকে দিয়ে, তারপর অন্যান্য টিচারদের সঙ্গে মিলে বলছেন যে ও ঠিক একবারে আমাদের টিপিক্যাল সাতকের লাইন আছে, কালকে ও কী করেছে তুমি দেখেছ? ও আসার পর আমি জায়গায় দিছে একদম পুরোটা। এইরকম জিনিসের পরে আমাকে বললেন যে খুব ভালো, তবে একটা কথা মনে রাখবা, লেখাপড়াটা হলো এক, এর ডান দিকে তুমি যতগুলো শূন্য বসাতে পারো, শূন্য এমনি ভ্যালু কিন্তু নাই। কবিতা আবৃত্তি হোক, সাহিত্যকর্ম হোক, খেলা হোক, পেন্টিং হোক, সবগুলোর নর্মাল ভ্যালু, সে সময় বলছেন আর কি, তখন তো আরও কট্টর জীবন, যে সবগুলো কিন্তু জিরো, এই জিরোগুলো যখন একের ডান দিকে বসবে তখনই এটা পাওয়ার খুব মানে বেশি হয়ে যাবে। 1 থেকে থ্যাংক ইউ 1 থেকে 10, 10 বার 8 গেলে 100, 100-র পর 1000, পাওয়ার বাড়তে থাকবে। কিন্তু বাঁ দিকে যদি আসে এটা, তাহলে মূল্য কম। সো ওয়ান ইজ ভেরি বেসিক, এইটা মাথার মধ্যে ঢুকেছে। আমার বাবাও তাই বলতেন, লেখাপড়াটা ঠিক মতো করতে হবে। আমরা খেলায় ইন্টারেস্টেড, ফুটবল খেলতাম, ক্রিকেট, ওই নিজেদের মধ্যে যেরকম করা যায়, এমনকি দাঁড়িয়াবান্ধা, গোল্লা চোট, ওই যে বন্ধুদের সঙ্গে মিলে কপালে টিপ দেওয়ার কি সব খেলা, যেগুলো করতাম। একটা দুরন্ত লাইফ ছিল, কিন্তু সেটা দুরন্ত আবার খারাপ কিছু না, মানে সেই দুরন্ত আবার ওই মানে আমের সময়, কাঁচা আমের সময় ঢিল দিয়ে আম পাড়া থেকে শুরু করে, পাখি ধরা থেকে শুরু করে, পুকুরে ঝাঁপানো থেকে শুরু করে, মাছ ধরা থেকে শুরু করে, একদম ওই মাটির থেকে কেঁচো নিয়ে অথবা কোনো ওই পিঁপড়ার টোপ নিয়ে ছিপ দিয়ে বসে থাকে, এই ধরনের একটা শৈশবের মধ্য থেকে আমি বড় হয়েছি। তো বেসিক্যালি ওই টানাপোড়েনটা ছিল না, কিন্তু 71 সাল, আমি ওটাই যাচ্ছিলাম, তখন একদম কৈশোর। হ্যাঁ, একেবারে টিনেজ বলতে গেলে। এ সময় কোনো কিছু না ভেবে আমি কিন্তু আবার রাজনীতির সঙ্গে এরকম সম্পৃক্ত না, একটু বাম ঘেঁষা রাজনীতি করতাম। 69-এর আন্দোলনে আমরা আইব বিরোধী আন্দোলনের রাস্তায়, তখন আমি স্কুলের ছাত্র, তখন আমরা কিন্তু আইব বিরোধী আন্দোলন করেছি রাস্তায়, ওই মফস্বল শহরে, এবং তারপরে ভয়ে ভয়ে আবার পুলিশ ধরতে পারে বলে পালিয়েও গিয়েছি। এরপরে ওই মানে চিন্তা, চেতনা, নবজাগরণ, মানুষের মুক্তি, বলছে এই যে তুমি যে কথাটা বললে, তার হচ্ছে যে এই জাতীয় যদি একটা ফিলসফি মানুষের মধ্যে কাজ না করে, যে আমি কেন করছি শিল্প চর্চাটা, শিল্পকর্মটা, তাহলে কিন্তু সেটা খুব অন্তঃশাসন হয়ে যায়। তখন সে নিজেকেই দেখে। যখন আমার মনে হচ্ছে যে আমি একটি শোষণমুক্ত, একটি নিপীড়ন বিরোধী, একটি অত্যাচার বিরোধী, মানুষের সমান অধিকারের জন্য কাজ করছি, তখন এক ধরনের জোর থাকে দেশের মধ্যে, আমি মানুষের জন্য কাজ করছি, আমি সোসাইটির জন্য কাজ করছি, আমার নিজের জন্য নয়। এটা এখনও পর্যন্ত সেটি আছে। আমি মঞ্চে যখন নাটক করি, এমনকি সিনেমাও যখন করি বা টেলিভিশনও করছি, তার মুদ্রা কথা কিন্তু মানুষের ভালো থাকা, অবশ্যই। তো সেইটা ওই মনের মধ্যে প্রথমে গেঁথে গিয়েছিল। তো 71 সালটা একটু শেষ করে নি। সেটা হচ্ছে 71 সালের যুদ্ধটা আমার সামনে একটা অদ্ভুত রকমের রিয়ালিটি খুলে দিয়েছিল। এত আমি বলি এখনও প্রায় আমি খাওয়ার ব্যাপারে আমার মা হয়তো কিছু রাঁধছে, হয়তো তাকে ধমক দেন, কী রান্না করে, এগুলো একই জিনিস খাওয়া যায়, অমুক না তমুক না। 71 সালে যখন মানে খাবার ছাড়া শুধুমাত্র চাল, একটু পেঁয়াজ, কোনো মতো একটু ডাল, কোনো জায়গাতে চেয়ে নিয়ে আসে একটু লবণ, তেল নাই, ওই সিদ্ধ করে যখন ক্ষুধার সময় যখন খাচ্ছে, তখন ওটা অমৃত বলে মনে হয়। এই যে বোঝা লাইফের পুরো একটা অন্য জায়গা খুলে যাওয়া জীবনের,
ওইটা খুব মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে। তারপরে স্বাধীনতা পরবর্তীতে তো অনেক আমাদের এখানে অনেক কষ্টের জীবন গেছে। সেই সময় মনে হয়েছে যে জীবন মানে এই অর্থ, এই মূল্য, এটা খাওয়া, অমুক তমুক, এগুলো থেকে বড় অনেক কিছু আছে। এইটা বোধহয় আমাকে এখানে দাঁড় করিয়েছে। আর একটা হলো 71 সালে যুদ্ধের সময় আমরা যেটা করেছিলাম, আমি ঠিক ট্রেনিংয়ে যাব সেই সময় ওই বিদেশ বিভুঁইয়ে, মানে একেবারে তো ওটা আমাদের জায়গা নেই এবং কোথাও কেউ নেই। সে সময় আমার চিকেন পক্স হয়েছে। তখন আমি একটা কম্বল কোত্থেকে জানি কে এনেছিল, আর একটা কম্বল গায়ে দেওয়ার, একটা কোত্থেকে তেল চিটচিটে বালিশ, আমি এক কাপড়ে প্রায় 1 মাস ওই এক কম্বলের উপর থেকেছি। এবং ওই যতটুকু খাবার পাওয়া যায়, তো যুদ্ধে না গিয়ে পরবর্তীতে আস্তে সুস্থ হতে দেরি হয়েছে। কিচ্ছু নাই, তো টাকা পয়সা নাই, খাওয়ার নাই, আরও অনেক অসুখ বিসুখ হলো তখন। তারপর আমরা একটা টিম করেছিলাম আমাদের ওখানকার একজন এমপির নেতৃত্বে। আচ্ছা, যে যুদ্ধ মানে আমাদের যুদ্ধটা শুধু মানুষ মারার যুদ্ধ না, আমাদের যুদ্ধ হচ্ছে নিজেদের মুক্ত করার যুদ্ধ, নিজেদের অধিকারের যুদ্ধ। এটার জন্য অনুপ্রেরণাটা অনেক বড়। মানে আমরা যুদ্ধটা করছি, তার পেছনে যে মুক্তিযোদ্ধা যুদ্ধ করছে তার ইন্সপিরেশন অনেক বেশি দরকার। সুতরাং তাকে অনুপ্রাণিত করাটা একটা কাজ। সেটা হতে পারে শুধুমাত্র গান, নাটক, এগুলোর মধ্যেই। তো নিজেরা যতটুকু গান জানেন, আমরা টিম করেছিলাম একটা 4-5 জনের। কিছু রেডিওর আর্টিস্ট ছিল, খুলনা রেডিওর। আমাদের সাতক্ষীরার বড় ভাই ছিলেন, উনি নেতৃত্বে ছিলেন। নিজেদের নাটক করে লিখতাম এবং ওখানে গিয়ে মুক্তিযোদ্ধা প্রত্যেকটি ক্যাম্পে আমরা নাটক করেছি ওই জায়গায়, নিজেদের লেখা। এবং আমার বোধহয় একটু লম্বা চড়া চেহারা বলে আমাকে পাঠ দিয়েছিল হচ্ছে পাকিস্তানি মেজরের পাঠ। উর্দু টুর্দু কিছুই জানি না, তারপরে বাংলা টাংলা মিলিয়ে করেছি। কিন্তু বিশ্বাস করো, যখন এই মেজরকে মুক্তিযোদ্ধারা এসে ঘিরে ধরছে, তাকে মানে কবজা করে ফেলছে, তখন আর বলতে হতো না। মানুষ ওখানকার মুক্তিযোদ্ধা তারা চিৎকার করে আমাদের রণহুঙ্কার যেত জয় বাংলা বলে দিগন্ত কাঁপিয়ে ফেলত। এইটা খুব বড় একটা মুখোমুখি জীবনের দাঁড় করিয়েছে। তখন মনে হচ্ছে যে না, একটু দেখি না অন্যভাবে জীবনটাকে। এইটাই আমাদের অস্তিত্বের মাঝে আমাদের মুক্তিযুদ্ধের কথা চলেই আসবে। এবং আপনি সেই সময়, সেই কৈশোর বয়স, বাবা মার থেকে পারমিশন নেওয়ার কোনো বিষয় কি ছিল কি না, কি বলেছিলেন তারা যখন শুনলেন আপনি মুক্তিযুদ্ধে যাচ্ছেন, তাদের কি রিয়াকশন ছিল? স্বাভাবিকভাবেই যেটা হয়, বাবা মা স্নেহ ভালোবাসা থাকে, তো আমি তো শুনবো না, এটা বাবা বা মা বুঝে গেছে। এবং আমার জন্য হয়তো তাদেরকে, যে বাড়িতে ছিলেন ওখান থেকে গিয়ে দূরে একজনের গ্রামের বাড়িতে আমি দেখেছি, এবং সেটা খুব কষ্টের। একটা ঘরের মধ্যে আমার 4 বোন, আমার বাকি 3 ভাই, আমার বাবা মা একটা ঘরের মধ্যে থাকতে হয়। পাশেই একটা ছোটো রান্নাঘর, জীবনের প্রয়োজনে। কিন্তু আমাদের 3টা বড় ঘর, বিশাল বড় উঠান বাড়ির মধ্যে, আলাদা বিশাল বড় রান্নাঘর, দূরে স্যানিটারি বাথরুম, এরকম অনেক কিছুই সেই সময়কার যেটা চল ছিল। এটা আমার জন্যই তাদেরকে ওরকম জায়গা হতে। কেননা আমি তো ওই যে বললাম না, আইয়ুব খানের বিরোধী আন্দোলনের থেকেই আমি রাজপথে একটু রাজনীতির ঘেঁষা, নাটক করি, মুক্তি বুদ্ধির চর্চা, এগুলো নিয়ে। আমার বাবা সরকারি কর্মচারী ছিলেন, তারপরে গিয়ে ওই জায়গায় সেফ ফিল করলেন না। ওই বাসাটা খুব সেফ ছিল না, অন্য একজনের বাসার সঙ্গে শেয়ার করে থাকা। কিন্তু কোনো রকম এটা নিয়ে কোনো খেদ ছিল না, হারে কি কষ্ট, তা নয়। আমার মনে আছে যে আমরা মুক্তিযুদ্ধের পরবর্তীতে আমরা চলে গেছিলাম ওই সাতক্ষীরার একটা দূর, যেটা বর্ডার, যেটা ভোমরা। ওইখানে গিয়ে ওই নিজের এক ধরনের ক্যাম্প করলাম, ট্রেনিং নিতে হবে ওখানে। সেই সময়কার যেটা বলি ইপিআর, ইস্ট পাকিস্তান রাইফেল, যেটা পরবর্তীতে বিটিআর, বিজিবি হয়েছে, এরকম আনসাররা ছিল কিছু। এই রাইফেল চালাতে কী করে বুলেট ঢোকাতে হয় রাইফেলের মধ্যে, কি করে কক করে দিতে হয়, সেফটি ক্যাচ কি নামাতে হয়, কী করে ধাক্কা দেবে, একটা অদ্ভুত উন্মাদনা যে দেশ স্বাধীন করব। আমরা প্রায় 4-5 জন একসঙ্গে গিয়েছিলাম, তার মধ্যে 2 জন শহীদ হয়ে গেছে। আমি যদি অসুস্থ না হতাম, আমি হয়তো ওই অপারেশনে যেতাম, আমি হয়তো দেশের জন্য শহীদ হতাম। এটা কি বলা যায়, এটা
কপাল, আল্লাহর অসীম অনুগ্রহ হতে পারে। এইরকম মানে যখন আমরা যাচ্ছি তখন আমার মনে আছে, আমি তো ক্যাম্প করেছিলাম, কেন ক্যাম্পের কথা বললাম, ওখানে এসে আমাদের শহরে একটা অপারেশনের মধ্যে ছিলাম ছোট্ট একটা, তখন আমার বাবাকে দেখেছিলাম আরও অনেকের সঙ্গে মিলে চুপচাপ দূর থেকে দাঁড়িয়ে আছেন, আমার দিকে দূর থেকে একটু দেখছেন না, এরকম গম্ভীর মুখ। এবং আমার সঙ্গে খুব মানে আমিই গেলাম দেখা করতে, তখন খুব সরাসরি কথা না, আমাকে দেখে একটু ভাববাচ্চেই কথা বললেন, তাহলে আমাদের কি করা উচিত হবে। এরকম দেখেন, আপনি এখানে থাকা সেফ না হলে বাইরে চলে যান, কোথায় গেলে ভালো হবে মনে হয়, মানে তুমি কি মনে করো, আমি কি, এর জাতীয় কিছু না। এটা একটা অভিমান হতে পারে, এটা খুব এক্সপ্লেইন করা মুশকিল। সুতরাং কোনো মানে একেবারে হ্যাঁ, যখন সে শুনবে না তখন বলছে বাবা ঠিক আছে যুদ্ধ যাও জয়ী হয়ে ফিরো, এরকম অনেক কাহিনী আমাদের আছে, যুদ্ধে যাও জয়ী হয়ে ফিরো, এরকম আমরা জানি। তারপরে তো মানুষের স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা, এগুলোর বাইরে আসলে তো যেতে পারে না। তো ওই মুহূর্তগুলো মনে হয় মানুষের মতো। আমার জন্য কষ্ট করেছে, আমিও পরবর্তীতে আমার বোনের হাজব্যান্ড উনি রেডিওতে কাজ করতেন, অনেকে পাকিস্তান আর্মি মেরে ফেলে। হি ওয়াজ পোস্টেড ইন রেডিও পাকিস্তান রংপুর, হি ওয়াজ প্রোগ্রাম অর্গানাইজার, একটু স্বাধীন ছিলেন বাংলার মানুষের পক্ষে। হি ওয়াজ কিল্ড ইন 15th August, মানে 1971। তার দুটো বাচ্চা ছিল, তারপরে আমাকে তার কারণে ঢাকায় চলে আসতে হয়। এখান থেকে অন্যরকম একটা জীবন, এই আর কি। মুক্তিযুদ্ধের কথা বলছেন এবং পরিবারের এত কাছের সদস্যকে হারানো খুবই গভীর একটা শোক যেটা বহন করে চলেছেন। তারপর যখন এই মুক্তিযুদ্ধ শেষ হলো, বিজয় এলো, সাতক্ষীরায় দেখছেন আমাদের স্বাধীন বাংলার পতাকা উঠছে, ওই অনুভূতিটা কেমন ছিল? এটা না মানে কোনো কিছুর সঙ্গে মেলানো যাবে না। আমরা ওই যে একটা কালচারাল টিম করলাম, তারপরে মনে হলো না এখন যুদ্ধটা জরুরি, তারপর আরেকটা ক্যাম্পে এসে একদম ওই টিপিক্যাল টেন্ট, খড় দেওয়া, খড়ের উপরে ওই মানে পাটের যে চটের যে থাকে ওইটাই, ওর মধ্যে কিন্তু থাকছি, বালিশ নাই, তেমন কিছু নাই, ইট দিয়ে মাথায়। ওইটা নিয়ে কোনো খেদ ছিল না, আহারে কি কষ্ট করছি তা নয়, কিন্তু ওই একটা এরকম অ্যালুমিনিয়ামের একটা প্লেট হয়তো, আর একটা ওই অ্যালুমিনিয়ামের ইসের গ্লাস, ওইটা নিয়ে লাইন ধরে খাওয়া, এই করতে করতে যখন সাতক্ষীরা স্বাধীন হলো, খুব সম্ভবত 6ই ডিসেম্বর। আচ্ছা। এবং আমরা ক্যাম্পে না বলেই ওই উন্মাদনার মধ্যে আমরা 3-4 জন একসঙ্গে রওনা হয়ে গেলাম। তাহলে বিশ্বাস করে, আমি যে পথ দিয়ে আমি গিয়েছি সেই পথটা আমার অচেনা লাগছে। অচেনা লাগছে এই কারণে যে দেখেছিলাম যে ঘাস টাস আশপাশ সব ঠিকঠাক, আমরা যে রাস্তা থেকে আমি গিয়েছি, রাস্তা থেকে আমি চিনি, আমি হেঁটে গিয়েছি বহুদূর, আমি আর আমার বন্ধুরা। তারপর আরেকজনের একটা জায়গা দিয়ে গিয়ে পয়সা নেই, বললাম যাবো, ওই লোকটা বললো চিনলো, মানে মুক্তিযুদ্ধ ছিলাম, ও নিয়েই গেল আমার টাউনে। আচ্ছা। এবং আমরা যে ড্রামা করি না, যে আমি যখন বাড়িতে গেলাম তখন মনে হয় যে বাবা তুই এসছিস, এই তো কিছুই না লাইফে, মানে হয়তো দূর থেকে দেখে মা মুচকি হাসলেন, আসছিস এইটুকু পর্যন্তই। আপনাকে দেখে যে শান্তিটা পেয়েছেন, এটাই তো। হ্যাঁ, এবং আরও কি, মানে আমার পরিচিত লোকজন যে সে একবার এসে কোলাগুলি করে গেছে, বোধহয় একই 1 ঘন্টার মধ্যে 3বার কোলাগুলি করলো, মানে এটা অদ্ভুত একটা সময়। তারপরেও যে আমরা আবেগ নিয়ে, মুক্তিযুদ্ধ অনেক বড় রিয়ালিটি, আমরা যে অনেক বেশি আবেগের কাজ করি, সেটার থেকে বড় হলো যে জীবন না, মানে বললাম না আমার যে বন্ধু একসঙ্গে গিয়েছি, খুব জাস্ট মানে SSC দেবে অথবা দিয়েছে এরকম একটা, এগারো কচি মুখ, ওর ভাইয়ের সঙ্গে দেখলাম যখন দূর থেকে, আমার মনে হলো যে আমি ওকে ফেস করতে পারবো না। জিজ্ঞেস করে যে কই সে, জানে হয়তো, কিন্তু এই এত বড় কঠিন বাস্তবতা আসলে মানা খুব মুশকিল হয়।
তো স্বাধীন বাংলাদেশের পতাকা উঠলো, দেখছি উচ্ছ্বাস তার থেকে বড় হলো যে কে আছে কে নাই, কতটুকু ক্ষতি হয়েছে, বর্তমান সময়ে যে একটা মানে আইন শৃঙ্খলা নাই, কোনো কিছু নাই, মানুষ কিভাবে থাকবে, কিন্তু মানুষ ছিল কিন্তু। এবং আমরা কোনো কোনো জায়গায় যখন দেখতাম যে ডাকাতির খবর পাচ্ছি, তখন আমরা হয়তো মুক্তিযুদ্ধের হাতিয়ার নিয়ে আমরা একটা জায়গাতে ঘুরে আসলাম হয়তো। আচ্ছা আচ্ছা। এরকমও করতে হয়েছে আর কি। তো স্বাধীন বাংলার পর আপনি এত ইয়াং একজন মানুষ, নিজেকে আবার তৈরি করতে হবে, প্রস্তুতি নিতে হবে পরবর্তী ফেজের জন্য। সেই প্রস্তুতিটা কি ছিল, কি ভাবনা ছিল, কি করতে চেয়েছিলেন? তখন কিছু করতে চাওয়ার থেকে শুধু হচ্ছে যে বেঁচে থাকাটা বড় কথা। আর তারপরে তো অনেক ক্রাইসিস শুরু হলো দেশের মধ্যেও, জিনিসপত্র পাওয়া যায় না, দাম, কমিউনিকেশন বলতে কিছু নাই, মানে সমস্ত ব্রিজ ভাঙা, বাস নাই, অমুক নাই, অনেক কিছু অনেক কিছু। এক নতুন করে পুনর্গঠন। তাই বললাম যে আমার বোনের দুটো বাচ্চা, আমার দুলাভাই মারা গেছে, ওকে চাকরি দিল গভর্নমেন্ট রেডিওতে। তখন এই দুটো বাচ্চাকে দেখাশোনা করার জন্য আমাকে ঢাকায় আসতে হলো। জানি না, মানুষের ভাগ্য বোধহয় কোথাও গিয়ে কিছু টান দেয়, নিয়ন্ত্রণ করে। তো এখানে এলাম আমি, আমার বোন অফিসে যেত, আমি দুটো বাচ্চাকে দেখতাম, ওদের খাওয়া দাওয়া ঠিকঠাক রাখা। তারপর যখন একটা কাজের লোকটুক আসলো, তখন দায়িত্ব কিছু কমলো, তখন একটু সার্ভাইভের জন্য কিছু কাজকর্ম করা শুরু করলাম। নাইট কলেজে পড়তাম, কিন্তু ওই যে থিয়েটার করার যে একটা, অনেকে বলে তোমার নাটকের পোকা, আমি তো পোকা বলতে চাই না। এখানে তখন ওই গ্রুপ থিয়েটার আন্দোলনটা শুরু হয়েছে ৭৩-এর পরবর্তীতে। এই আমরা নিজেরা কিছু মিলে অন্য কিছু করা যায় কিনা, নিয়মিত নাটক যতটুকু যা পারি, এইটা অন্য একটা যাত্রা শুরু হলো। আর যেহেতু এই নাটক করাটা, অভিনয় করাটা, দল করাটা, কিছু একটা করার একটা বিষয়, এইটা যখন মাথার মধ্যে, তখন মনে হতো যে এটা খুব অনুপ্রেরণার জায়গা। তখন মনে হয়েছিল এই জিনিসটাকে আমি এত ভালোবাসি, একটু যদি শিখতে পারতাম, জানতে পারতাম। শেখার সুযোগ হয়েছিল যখন সেই সুযোগ, হ্যাঁ সেই সুযোগ হলো। কি হবে কি হবে, ওয়ার্কশপে তো আমাদের সুযোগ পেতাম না, আমরা খুবই সাধারণ নাট্যকর্মী। তখন ওই ভারত সরকারের একটা স্কলারশিপ হলো একটা, মানে ফিল্মের উপরে, থিয়েটারের উপরে, নাচের উপরে, গানের উপরে, পেন্টিংসের উপরে, বিভিন্ন জায়গাতে। হ্যাঁ হ্যাঁ, এটা ভারত বাংলাদেশ চুক্তি ছিল যে এই ধরনের সেই স্কলারশিপ দেওয়া হবে। তো পুনাতে গেছে, আমার এক ভাইও গিয়েছিলেন পুনাতে, পুনা ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট, সাইদুর আনাম টুটুল। তো উনি আমাদের একটা বেশ অনুপ্রেরণার জায়গা ছিল আমাদের পরিবারের মধ্যে। আমার বড় চাচা ছিলেন আমার কিন্তু এই ইসের বাংলাদেশের চলচ্চিত্রের জন্মলগ্ন থেকে একজন অভিনেতা, নুরুল আনাম খান। জি, উনি অনেক আগেই মারা গেছেন, সেই পাকিস্তান পিরিয়ডে মারা গেছেন। তিনি আমাদের অনুপ্রেরণা ছিলেন। আচ্ছা। তো সব মিলালাম। আমার বাবাও খুব সংস্কৃতির ভক্ত, নাটক করতেন, নিজে পছন্দ করতেন। তো আমি ভাবলাম একটু শিখি না, জানি না। তখন মনে হলো যে পুনা ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে গিয়ে অভিনয়ের উপর প্রশিক্ষণ নেব। হ্যাঁ হ্যাঁ, যোগাযোগ করা শুরু করলাম। তখন পুনা ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট থেকে অভিনয়ের কোর্সটা উঠে গেছে। তখন একজন আমাদের সৈয়দ হাসান ইমাম, ওনার সঙ্গে দেখা করলাম। দেখা করে উনি বললেন যে অভিনয় মানে নাটক করো, তো মঞ্চ নাটক করো, থিয়েটার করো, অভিনয় করতে গেলে পুনাতে তো এখন আর সেই অবকাশ নেই, কিন্তু যদি কিছু শিখতে চাও তাহলে দিল্লি ন্যাশনাল স্কুল অফ ড্রামায় যাও। জি, ওখানে ইব্রাহিম আল কাজী বলে একজন আছেন। এখন আমার কানে বাজে কথাটা, তিনি বললেন একেবারে মানুষ করে ছেড়ে দেবে। বাহ। আমার দ্বিধা দ্বন্দ্ব হলো যে ফিল্ম এবং এ করে হয়তো পেশা হিসেবে নেওয়া যায়, কিন্তু থিয়েটার করে খাবো কি? আচ্ছা। সো খুব উৎসাহ ছিল না। তারপরে কি মনে করে ইন্টারভিউ দেই, তারপর দেখা যাবে। আপনার সাথে আরো নিশ্চয়ই অনেকেই দিয়েছে। হ্যাঁ, অনেকে দিয়েছিল। আমরা প্রায়, আমার মনে আছে কম করে হলো 20-30 জনের একটা, অনেকে মানে চিনবে বললে, কিন্তু আমি নাম বললাম না। আচ্ছা আচ্ছা। তো পরবর্তীতে আমি ওই দিয়েছি, দেওয়ার পরে কোনো খোঁজ খবর নেই। তারপরে
আরেকজন আমার সঙ্গে আরও দুজন হয়েছিল, একজনের নাম হচ্ছে খম হারুন, হ্যাঁ হ্যাঁ টেলিভিশনের প্রযোজক ছিলেন, পরে ডিডিজিও ছিলেন বোধহয়। জি উনি এবং সালেক খান বলে আরেকজন ছিলেন, এই তিনজনে হয়েছিল। আচ্ছা এবং আমাকে অভিনয়ের উপরে আমার হয়েছে, ওখানে স্পেশালাইজেশন তিনটা, একটা ডিরেকশন, একটা স্টেজ ক্রাফট, টেকনিক্যাল সাইড, আর একটা হচ্ছে অভিনয়ের উপরে। তো আমাকে অভিনয়ের উপরে সিলেকশন করা হলো, কিন্তু আমি আর আমার বাইরে যেতে গেলেও যে টু স্পিক ভেরি ফ্র্যাঙ্কলি যে একটা ভালো প্যান্ট শার্ট একটা জায়গায় দুইটা লাগবে, সেইটারও কেনার মতো সঙ্গতি আমার নাই। আচ্ছা কিন্তু এইটা নিয়ে আমার কোনো দিন কোনো ধরনের হীনমন্যতা কাজ করতো নেই কোনো অসুবিধা নেই, একটা প্যান্ট পরেই চলবো, একটা শার্ট পরেই চলবো, ইট ডাজ নট ম্যাটার। বললাম না প্রথম দিকে লাইফের অন্যান্য অ্যামিনিটিস যেগুলো, ইট রিয়েলি নেভার টাচড মি। আমার ওইটা লাগবে, ওইটা না হলে হবে না, অমুক ব্র্যান্ডের শার্ট, তোমরা এখন যেমন করো ব্র্যান্ডের অমুক কিছু লাগবে, তমুক কিছু লাগবে, আই নেভার থট দ্যাট এরকম কিছু লাগবে। তো ওনার সঙ্গে দেখা হলো, উনি আমাকে চিনে বলে, আপনি ইন্টারভিউ দিয়েছিলেন না? হ্যাঁ। বলে, আপনার তো হয়ে গেছে। কিসে হয়ে গেছে? স্কলারশিপ হয়ে গেছে। এই পরিবারের মধ্যে দ্বন্দ্ব। বাবা বললেন, তো তুমি যাবে, এখন কি করবে ফিরে আসার পরে? তো না খেয়ে মরে যাবে মোটামুটি, নাটক করে ভাত খাওয়া খুব মুশকিল। আমি কি মনে করে গেলাম, যাই ঘুরে আসি। অ্যান্ড আই টেল ইউ ওয়ান থিং উন্মুন, যে আই থিঙ্ক লাইফের যতটুকু পর্যন্ত আমার আজকে অর্জন বা যতটুকু আমার আমি 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 করেছি বা আমি বুঝেছি, সেটা আমাকে ন্যাশনাল স্কুল অফ ড্রামা আমার গাইড করেছে এবং দিয়েছে। এটা না, এই থিয়েটার ট্রেনিংটা আসলে তোমাকে না সমস্ত পৃথিবী তোমার সামনে উন্মুক্ত করে দেয়, অবশ্যই জীবন তোমার সঙ্গে উন্মুক্ত করে দেয়। আমরা ক্লাসে 25 জনের মতো ছেলে মেয়ে ছিলাম, জি এদের সঙ্গে প্রথম পরিচয়। এরা আমার বন্ধু না, কিচ্ছু না। ওরা যখন আমাকে সমালোচনা করছে বা আমাকে প্রশংসা করছে, তখন কিন্তু কোনো ধরনের মানে রাগ ঢাক নাই। এবং আমি কাজ করা শুরু করলাম একেবারে ফার্স্ট ইয়ার থেকেই। প্রচণ্ড পরিশ্রম করতাম, সকালে উঠে স্টেজ ল্যাপা থেকে শুরু করে সমস্ত কিছু ঘাড়ে করে বড় বড় প্ল্যাটফর্ম নিয়ে, আমাদের ওপেন এয়ার থিয়েটার ছিল, ওখানে ছিল। আই ইউজড টু এনজয় দ্যাট ওয়ার্ক। অসাধারণ। আমি জানবো, শিখবো এই শিল্পের বেসিকটা কি। আমি যদি পড়াশোনায় ভালো ছিলাম এবং খুব লাইব্রেরিতে কাজ করতাম বসে। আচ্ছা এবং আমার টিচার, আমি হিন্দি টিন্দি এরকম জানতাম তখন। মোটামুটি আমাদের হিন্দি টিন্দি জানা নিয়ে অনেক গল্প আছে, অনেক মজা মজা গল্প। তো ওদের যাতা হয়, কাটতে হয়, খাতা হয়, টাইপ শুধুমাত্র জানি আর কি। তো তারপরে মনে হলো যে হিন্দি জানি না বলে আসলে ওখানে 3 বছর থেকে আমার অ্যাক্টিং করাটা হয়তো হয়ে উঠবে না। পরবর্তীতে অনেকেই বোম্বেতে গিয়ে প্রতিষ্ঠিত হয়েছে। ধরো নাসিরুদ্দিন শাহ আমাদের 5 বছরের সিনিয়র, জি অনুপম খের আমার থেকে আরও 1 বছরের সিনিয়র, নীনা গুপ্তা আমাদের কন্টেম্পোরারি, এক ক্লাসে না, পরে এসে ভর্তি হয়েছে, কিন্তু আমরা একসঙ্গেই করতাম। আন্নু কাপুর আমার ক্লাসমেট ছিল। আচ্ছা ডলি আহলুয়ালি বলে একজন, যে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে কস্টিউমের ক্ষেত্রে, অনেক ছবি টবিও করে, বম্বেতে কস্টিউম ডিজাইন করে, শি ওয়াজ আওয়ার ক্লাসমেট। আরও অনেকে এখনও বম্বেতে কাজ করছে। সো এই যে মানে এই যে এত লোকগুলোর সংস্পর্শে আসা, এবং তোমাকে যেটা বলছে সেটা কিন্তু রিয়ালিটি, বাড়িয়ে বলছে না। তোমার অন্ধকার দিকটার কথা বলছে, আবার তোমার ভালো দিকটা বলবে। আমি খুব পরিশ্রম করতাম, ও বলতো আর ও বড়া মেহনতি হ্যাঁ, মানে খুব পরিশ্রম করতে পারে, খুব কাজ করতে পারে। তো এইরকমই মানে আই ইউজড টু এনজয় দ্যাট ওয়ার্ক। লাইব্রেরিতে কাজ করতাম, পড়তাম যতটুকু আছে। ইটস এ ব্রিলিয়ান্ট লাইব্রেরি। আরেকটা বড় জিনিস ছিল কি, দিল্লিতে তখন প্রায় বিভিন্ন ধরনের এক্সিবিশন হতো। আচ্ছা ইন্টারন্যাশনাল মানে পেন্টিং এক্সিবিশন। তারপরে আমি ওস্তাদ আলী আকবর খান এবং রবিশঙ্করের ডুয়েট শুনেছি ওই জায়গায় বসে, মানে শীতের সময়। তারপরে আমি প্রথম ইন্ডিয়াতে ফার্স্ট ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল হলো হ্যাঁ হ্যাঁ দিল্লিতে, 1977 আই গেস। ওইটাতে দেখলাম, প্রচুর ছবি দেখতাম ওখানে। গ্রেট ইনস্টিটিউট, মানে জার্মান কালচার সেন্টার, অলিয়াস ম্যাসেজ, সোভিয়েত কালচার সেন্টার, ফ্রি ছবি দেখাতে, ছবি দেখতে বসতাম। মানে সারাদিন এইটার মধ্যেই
বসবাস, এই নাটক, সিনেমা, অ্যাক্টিং, পড়াশুনো সবগুলো নিয়ে। ওপেন এয়ার থিয়েটার, আমার তো থিয়েটার ধারণা হচ্ছে যে থিয়েটার মানে হচ্ছে পর্দা পড়বে এই সেই। প্রথম ওপেন এয়ার থিয়েটার দেখলাম যে এ প্লেস লাইক ফ্রেঞ্চ রেভলিউশনের উপর, দান্তনস ডেথ, সেইটা ওপেন এয়ারে হচ্ছে একটা বট গাছের নিচে, সেখানে সাধারণ একটা অনুভূতি হওয়ার কথা। এবং সেখানে গিলোটিন তৈরি হয়েছে, যেখান থেকে ফ্রেঞ্চ রেভলিউশন গিলোটিনে মার হতো। এবং উই আর জাস্ট ক্রাউড, কিন্তু ওই জায়গায় আমরা জনতা। তো আমার একটু ওই গঠন টঠন ভালো বলে আমার যিনি ডিরেক্টর ছিলেন ইব্রাহিম আলকাজি, উনি বললেন যে আচ্ছা ঠিক আছে, তুমি ইউল বি ডুইং সোলজার। আমার সোলজারে পার দিল আর কি, ওই বন্ধু টন্ধু নিয়ে দাঁড়িয়ে থাকা এরকম টাইপের। সো আই থট এটা অনেক বড় পাওয়া। এবার প্রচণ্ড বকুনি দিল একবার। এই গল্পটা বলে শেষ করতে, আমার অন্য গল্প নিশ্চয়ই আছে। ও না না, আমরা শুনছি। আসলে আমি যেটা বলতে চাইছি যে আমাদের আড্ডা তো জমেই উঠেছে। তো সামনে রয়েছে ইস্পাহানি মির্জাপুর চা খেয়ে একটু চাঙ্গা হয়ে আমরা আমাদের আড্ডায় আবার না হয় শুরু করব। ভালোবাসার শ্রেষ্ঠ ব্লেন্ডে লাইফটা ভরপুর। চা মানে ইস্পাহানি মির্জাপুর। আপনি বলছিলেন যে ইউরোপীয় নাট্যধারার সাথে আপনি পরিচিত হয়ে গেলেন। সমস্ত কিছু আমি আগে থেকেই জানতাম। আমি তখন আগে যখন গেছি তখন এডিপাস শুনেছি, আমি ইপসেন জানি, আমি শেখাবের নাম জানি, খুব হালকা হলেও জানি, খুব ইনডেপ পড়াশোনা কিছু নাই। কিন্তু এগুলো যখন অ্যানালিসিস করে সামনে আসছে তখন অন্যরকম। বলছিলাম যে দান্তনস ডেথ, দান্তর মৃত্যু, জর্জ বুকনার, জার্মান প্লেরাইট, তার লেখা নাটক হিন্দিতে মানে উর্দু ভীষণ একটা বেশি। আচ্ছা, সেখানে দান্ত, রবস্পিয়ার থেকে শুরু করে সেই ফ্রেঞ্চ কস্টিউমগুলো পড়তে হচ্ছে আমার। হ্যাঁ হ্যাঁ। আমার কিছুদিন শরীর খারাপ, বেশ ডাক্তারের কাছে যাওয়ার সুযোগ হচ্ছে না, রিহার্সালের প্রচণ্ড চাপ, ওপেন এয়ারের শো, এবং সেটা বোধহয় খুব সম্ভবত 7টার দিকে, সন্ধ্যা হবে। তো যাই না, আমি একদিন ডাক্তার ছিল আমাদের ওখানে, গিয়ে লাইন দিয়ে ডাক্তার দেখাতে হবে শরীরটা কেন খারাপ হচ্ছে এরকম। আমি এসে আমার কস্টিউম ঠিক করে, ইস্ত্রি করে, গুছিয়ে টুচিয়ে সব ঠিকঠাক করে রেখে গেছি, ডাক্তারের কাছে গিয়েছি, দেখিয়েছি। আমার অন্য কিছু কস্টিউমটা পরবো, দাঁড়িয়ে যাও, ফার্স্ট সিনে এন্ট্রি, বন্দুক নিয়ে দাঁড়ানো, কিন্তু আর কিচ্ছু কোনো পার্ট নাই। আই কেম অ্যারাউন্ড, ওই মানে আমার মনে আছে যে তখন বোধহয় 20 মিনিট বাকি আছে আর কি সে মধ্যে। জাস্ট বিলিভ মি, আমার টিচার ইব্রাহিম আলকাজি, ইউ আর জাস্ট ওয়েটিং ফর মি। পায়চারি করছেন, ফার্স্ট সিনে আমার এন্ট্রি, একদম চৌস্ত সাহেব যিনি, একদম এরকম টাইপের। আমাকে দেখার পর চিৎকার না, কিন্তু একদম রাগে দাঁত কিরমির করতে করতে বললো, where were you? I said I was sick. Well, I am sick of your sickness. I don't want to hear anything. You're sick or dead. One is the show. So I বললাম, you just cannot do it. Come on, put on your costume. তা আমি তো কস্টিউম রেখে গিয়েছি। তো ওইখানে আবার ওই যে বললাম না অনুপম খের ছিল, অনুপম খের আবার ও অতটা খুব দুষ্ট প্রকৃতির, তো আমার কস্টিউমটা উপরে ফেলেছে। আচ্ছা, আমি যেখানে রেখে গিয়েছি সেখানে কস্টিউমার খুঁজে পাচ্ছি না। উনি কিন্তু আমার পিছনে হোয়াট ইজ ইউর কস্টিউম? স্যার, আই কেপ্ট ইট হিয়ার। হোয়াট ইজ দ্যাট? আমি তো আরো নার্ভাস হয়ে গেছি, ফার্স্ট ইয়ার শুরু, কেবল খুঁজে পাচ্ছি না। তখন ওই অনুপম এসে আমাকে শেভ করে আমাকে পরে আস্তে করে বলছে যে আমি তোর কস্টিউমটা পরে ফেলছি। আবার ঠিকঠাক করে, একটা অনেকগুলো ছিল, একটা হাফ কোট পরতে হতো, তারপর ফ্রেঞ্চ কোট পরতে হতো, মাথায় লাগাতে হতো, ক্রস বেল্ট পরতে হবে, জুতা পরতে হবে, জুতার মধ্যে আবার এই তোমার এই চামড়ার একটা পরতে হতো, বুট পরতে হবে, আবার সেখানে একটা ড্রাম নিতে হবে, বেয়নেট সহ রাইফেল নিতে হবে। গুছিয়ে টুকিয়ে আই ওয়াজ অলমোস্ট রেডি। 5-7-10 মিনিট আগে আমি কিন্তু ঢোকার ওই রাস্তায় দাঁড়ানো, তার মন প্রচণ্ড খারাপ। ফার্স্ট এন্ট্রি নিলাম, তার আগে কয়েকদিন আগে কিন্তু একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। ওই জায়গাটা ওই প্ল্যাটফর্ম ছিল, প্ল্যাটফর্মে ওই যে ক্রাউড সিন এই করতে পুরো প্ল্যাটফর্মটা ভেঙে পড়ে গেছিলো। এটা 8 ফুট থেকে আমাদের ক্লাসে অনেক উন্ডেড হয়ে গেছিল। আচ্ছা, ভাগ্য ভালো যে আমার জায়গাটা ছিল হচ্ছে একটা ইটের একটা এরকম জায়গা ছিল,
আমার হাতে কিন্তু লোহা লাগানো, মানে বেহনটের মতো আর কি ফলস। ভাগ্যিস আমি অন্যদিকে ছিলাম, তা না হলে হয়তো একটা বিশাল অ্যাক্সিডেন্ট করতে পারতো, হয়তো আমার এখানে ঢুকে যেতে পারতো অথবা অন্য কারো কিছু হতে পারতো। যাই হোক, সেটা অন্য গল্প। এইবার শো মানে এন্ট্রি করার পরে খুব মন খারাপ করে পিছনে দাঁড়িয়ে আছি, তখন উনি এসে, হি ওয়াজ সাচ এ গ্রেট টিচার, উনি এসে বললেন, Tariq, you must know one thing. The show must go on. When the show is on, you cannot tell your audience, তুমি দর্শককে বলতে পারবে না যে আমার শরীর খারাপ, আমার 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 আজকে ভাল লাগছে না, অমুক না তমুক না, এই কথা বলার কোনো অবকাশ নাই। তোমাকে ঠিক টাইমে তুমি সমস্ত শক্তি দিয়ে, শেষ শক্তি দিয়ে করতে হবে। এটি হচ্ছে বড় শিক্ষা যে কোনো শিল্পের ক্ষেত্রে। থিয়েটারের জন্য একটা, অন্য কাজ করলে অন্যটা। এই যে একটা ধাক্কা না, তখন মনে হলো যে এই জীবনের এইগুলোর খুবই এই প্যান প্যানের কোনো অর্থ নাই। এরকমভাবে অনেক 3 বছরের না অনেক কনফ্রন্ট করতে হয়েছে। লাস্টের দিকে আমরা পুনা ফিল্ম ইনস্টিটিউটে গিয়েছি, মানে তার আগে অনেক, মানে কিছুদিন আগেই রামেশ্বরী যারা ছিলেন, তার আগে শাবানা আজমি, সাধু মেহরা, এরা কিন্তু পাশ করে গেছে পুনা ফিল্ম ইনস্টিটিউট থেকে। আমাদের সঙ্গে দেখা হয়নি। ওখানে প্রচণ্ড ছবি দেখার একটা, সকাল 10টা-11টা থেকে রাত 11টা পর্যন্ত ছবি চলতো টানা, এবং অল ওয়ার্ল্ড ক্লাসিক, মানে গদা, ট্রুফো, ফেলেনি, আন্তোনিওনি, ভিসকন্টি, এটা সেটা কোনটা না, অসাধারণ ছবি দেখে না এটা বিশ্বনটা খুলে যায়। নিঃসন্দেহে আপনি আপনার এই জার্নিতে এত নতুন মানুষের সাথে পরিচিত হয়েছেন, এত কিছু শিখেছেন, সেখান থেকে ফিরে এসে একটা নাট্যদল গঠন করা, এই যে আরেকটা নতুন জার্নি শুরু করা, সেটা নিয়ে একটু জানতে চাইব। আমি নাট্যদল গঠন করেছি অনেক পরে। আমার যখন ফিরে এলাম তখন আমাদের এখানে কেউ কাজ দেয়নি, জানো তো। তাই টেলিভিশনে আমি অডিশন দিয়ে পাস করেছি 1976, বিফোর আই ওয়েন্ট টু ন্যাশনাল স্কুল অফ ড্রামা। আচ্ছা, সেইখানে যে আমি যে এসছি আবার পাঠদান, এই জাতীয় কোনো অবকাশ ছিল না। নোবডি ইনভাইটেড আস, নোবডি টোল্ড আস যে আসো, শিখে আসতে কাজ করো। আচ্ছা ঠিক আছে, দেখি। আমরা সেই একটা চেষ্টা করছিলাম, আমরা কয়েকজন মিলে, সেটা হচ্ছে একটা প্রফেশনালি থিয়েটারটা করা যায় কিনা। আচ্ছা, এখনই হয় না, তখন তো আরও কঠিন। কিন্তু সেই স্বপ্নটা, সেই মানে কি বলা, সেই জিদটা ছিল, করব, দেখি প্রফেশনাল থিয়েটার করব, থিয়েটার করি, উপার্জন করব। আমি এসে ফিল্ম করা শুরু করলাম। জি, আমি প্রথম ওই যে বললাম না, সৈয়দ হাসান ইমানের সঙ্গে পরিচয় ছিল, সে বিভিন্ন ওয়ার্কশপ করছি বিভিন্ন জায়গায়। মানে তখন মঞ্চ নাটক শুরু করিনি, যেহেতু টিকে থাকতে হবে, প্রফেশনাল থিয়েটারটাও করতে পারছি না। এটা 80s এরকম আর কি, 80 দশকের শুরু। তো উনি একটা ছবি করবেন ডকুমেন্টারি টাইপের, উনি বললেন আসো কাজ করো। কাজ করা মানে হচ্ছে হয়তো খুব সামান্য একটু কনভিন্স পেলাম, 2 দিন 3 দিন থাকলাম, ইউনিটের সঙ্গে খাওয়া দাওয়া হলো, এরকম। কিন্তু কোনো সময় নিজেকে ছোট মনে হয়নি যে আমি ছোটো কাজ করছি, নেভার। এরপর উনি একটা ছবি করবেন, তৎকালীন ডিপার্টমেন্ট অফ ফিল্মস অ্যান্ড পাবলিকেশনস, ডিএফপি, জি, ওখান থেকে সোশ্যাল কনসাসনেস, কিন্তু ছবিটা বেশ ভালো ফিকশন করা, মান্তাজউদ্দিন স্যারের লেখা, মান্তাজউদ্দিন আহমেদ। আচ্ছা আচ্ছা, সৈয়দ হাসান আহমেদ ডিরেক্টর। আমাকে বললেন তুমি করবা, আমি বললাম ঠিক আছে করবো। এইবার গেলাম, সেই ছবির নায়িকা ছিলেন হচ্ছে কবরী, আচ্ছা, আর সুচরিতা ছিলেন একটা, ওদিকে সুবর্ণা ছিল, আসাদ ছিল, টুটুল বেটা ছেলে ছিল, হাসান ইমাম সাহেব নিজে ছিলেন, আরও অনেকেই ছিলেন আমাদের। তো আমাকে, আমি ভাবছিলাম প্রথমে হিরো টিরো দিবে আর কি। তো পরে যখন শুটিংয়ে নিয়ে যাচ্ছে, বলে আমাকে হিরো না, অন্য একটা ক্যারেক্টার আছে, এটা মুক্তিযোদ্ধার ক্যারেক্টারের মধ্যে, ঠিক আছে, লম্বা চওড়া আছে, দেখতে ও করবে। এটা অদ্ভুত কাহিনী। এখন তুমি আমাকে বলবে, আমার অনেকে বলে যে আমার ভাগ্যই আমাকে অনেক দূর টেনেছে, আই ডোন্ট নো। আমি আউটডোরে গিয়েছি
আমার এখনও মনে আছে এফডিসি থেকে একটা বাসে উঠলাম, দিয়ে কাশিমপুর টাঙ্গাইলের কাছে, ওখানে এগ্রিকালচার একটা ফার্মের মতো সরকারি প্রতিষ্ঠান, ওইখানে আমাদের ওই ঢালা এক রুমের মধ্যে অনেকেই থাকছে, হাসান ভাইও ছিলেন ওর মধ্যে। গরম টরম এরকম কিছু লাগতো না, কোন সময় আমার খেয়াল নেই, ঠিক মার্চ হবে হয়তো, যাই হোক। আচ্ছা, তো আমি তো জানি আমার অন্য পার্ট হিরো। অন্য একজনকে উনি হিরো সিলেক্ট করেছেন, আমাকে নেন না। আমার তখন বেশ মোটা, অনেক দাড়ি, কালো, তুমি দেখলে মনে হবে যে বাপরে বা বিশাল দাড়ি আর কি। সো ঘন আমি গিয়েছি ওই পার্ট করব, এবং যে হিরো তার আসার কথা তার আগের দিন তার একটা শুটিং ছিল। আচ্ছা, ওর আসার কথা সকাল 9টার মধ্যে, 8:30 9টার মধ্যে একদম পৌঁছে যাবে। তো উনি সেই হিরো আসবে, পায়চারি করছেন একবার, মানে এই যেখান থেকে আমরা বেরোবো আর কি, ইউনিট বেরোবে, আমার ওদের শুটিং নেই, প্যান্ট শার্ট পরে আছে, একবার বাড়ি যায়, কপালে এরকম কুচখানো, আবার আমার দিকে দেখে এরকম, আবার আসে, এইদিকে আসো, সাদিকে লুঙ্গি শার্ট কিছু আছে? জি আছে, দাও দেখো, পড়ো, জি আসো, তুমি হিরো করবা। ও বাহ, এবং বুঝেই তো জিনিসটা, যে আমাকে হঠাৎ করে হিরো করতে বলতেছে, তাও আবার শুটিং হচ্ছে সুচরিতার সঙ্গে। আমাকে নিয়ে টিয়ে কী মেকআপটা হালকা টালকা দিল এরকম, আমি তো মোটামুটি এরকম না। শুরু হলো কিন্তু গানের অংশ দিয়ে। আচ্ছা, গানটা খুব পপুলার ছিল, ওই যে তুমি যাইবা কেমনে, বলো যাইবা কোনখানে, ধরা পড়া গেছো তুমি রঙ্গিলা জালে, এই গানটা, এটা মনে আছে এই কারণে যে এই গানটা আমাকে ভীষণ নার্ভাস করে ফেলেছে। আচ্ছা, সো এইটা শুরু হলো, এবং 14 বার রিহার্সাল হলো, কখন কালারে শ্যুট হচ্ছে, কালার নেগেটিভে, প্রচণ্ড দাম, এবং ইউন বিলিভ ইজ সো ড্রামাটিক। মানে আমার ফার্স্ট শট হলো গানের অংশের মধ্যে, ঘুরে ফার্স্ট শটে আর একটা সেকেন্ড শট হবে, দূর থেকে দেখি যে হিরোর করার কথা ছিল সে এন্ট্রি নিয়েছে আর কি। তারপরে শ্যুট তো হয়ে গেছে, আমাকে উনি বলে দিয়েছেন, এবং তাকেও না অ্যাসিস্ট্যান্টকে বলবেন ওটাকে যেতে বলো ওকে। আই বিকেম হিরো। সুচরিতা সাহেব প্রথম শট, পরবর্তী ওইটা মূল হিরোইন ছিল আমার সঙ্গে, যে কবরীর সঙ্গে শট। আপনি বলছিলেন যে একটু নার্ভাস হয়ে আমি গিয়েছিলেন, সারা ছবিটা নার্ভাস ছিলাম। তো একটু জানতে ইচ্ছে করছে, নার্ভাসটি ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছেন ওই ভয়, নাকি সুচরিতা আপনার নায়িকা সেই টেনশনে? মানে সুচরিতা নায়িকা, ক্যামেরা, আমার হয়েছে কি, আমি তো একটা মেথড স্কুলের মধ্যে দিয়ে এসেছি, তো আমি যখন অভিনয়টা করি এখনো পর্যন্ত আমি এমন হয়নি যে আমি স্ক্রিপ্ট না পড়ে নিজের মধ্যে রিহার্সালটা না করে আমি সেটে যাচ্ছি, নেভার এভার। এখনও যখন ফিল্ম করি, যত ছোটো পাঠ হোক, শাকিব খানের সঙ্গে হোক, যাই হোক না কেন, কিন্তু আই মাস্ট নো মাই ক্যারেক্টার, মাই লাইন্স, হোয়াট আই এম গোয়িং টু ডু দেয়ার। তারপরে ওখানে গিয়ে ডিরেক্টর কি ব্রিফিং দেবে না দিবে সেটা অন্য জিনিস। বাট দ্যাট ইজ মাই প্রসিডিওর অফ ওয়ার্ক। I still believe in that philosophy that it's not talent, you have to work very hard. অবশ্যই, You have to know. আমি তো তোমাদের সঙ্গে যখন তখনও বলেছি এই কথা, তোমাদের লাক্সের বিশেষ সময় যেটা। সো দ্য থিং ইজ বেসিক্যালি, আমার নার্ভাসনেস হচ্ছে যে আমি তো হঠাৎ করে না জেনে এসের মধ্যে ঢুকে পড়েছি, আমি স্ক্রিপ্টটাও জানি না, ক্যারেক্টার লাইন জানি না, কী হবে না হবে। আমি ন্যাচারালি হাসান ইমামের উপরেই আমি রিলাই করে গেলাম। হ্যাঁ, এখন যদি ভালোভাবে জানতাম তাহলে হয়তো আরও ভালো কাজ হতো, হয়তো কিছু স্টেপনেস থাকবে, কিছু ইয়ে। বাট কবরীর সঙ্গে স্ক্রিন শেয়ার করা সেই সময়, পরবর্তীতে কি বলে সুচরিতার সঙ্গে প্রথম কাজ করছি, সুবর্ণা আছে, আসাদ আছে, মানে সেটা এরকম ঘোরের মধ্যে এরকম। তারপরে আমি প্রথমে থিয়েটার গ্রুপে জয়েন করি, আব্দুল আল মামুন, রামেন্দ্র মজুমদার, ফেরদৌসী মন্দির, এদের সঙ্গে জয়েন। এবং আমার অদ্ভুত কি মুনমুন, যেটা মামুন ভাইয়ের সঙ্গে আমার তেমন পরিচয় ছিল না। এফডিসিতে তখন আমি লাল সবুজের পালা করেছি, আমি ঘুড্ডিতে সালাউদ্দিন জাকির ছবিতে অভিনয় করেছি, আমি তখন কাজল আরিফিনের একটা ছবি সুরজ মিয়া, এই ছবিটা করছি।
আমি একটু অফবিট হিরো, এরকম অফ ট্র্যাক ছবি, একটু ঠিক কমার্শিয়াল এরকম না, এইরকম ছবিতে আমি কাজ করা শুরু করলাম। সো মানে ওইখানে আব্দুল আল মামুনের সঙ্গে একদিন পরিচয় হলো, তখন উনি নিজে এসেই খুব হাসি মুখে কথা, কী করছো না করছো এই সেই, হ্যাঁ শুনেছি তোমার কথা, আসো না একদিন টেলিভিশন কর্নার টেলিভিশনে আমি অডিশন দিয়েছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তা আমি টেলিভিশন নাটক করব। তখনই টিভি গাইড ছাপা হতো, ওখানে সব নামটাম দেওয়া হতো, ওটা নামটাম দিতে হয়তো দিয়েছি, তুমি আমার নেক্সট নাটক করবা ও বাহ, টেলিভিশনে। ঠিক আছে করবো, অসুবিধা নেই। এই জাতীয় গুণী অনেক মানুষের সংস্পর্শে আসাটাও জীবনের বড় একটা পাওয়া। আমি মুস্তাফা মনোয়ারের সঙ্গে কাজ করেছি, আমি আতিকুল হক চৌধুরী আমার অডিশন নিয়েছিলেন, আব্দুল আল মামুনের সঙ্গে দীর্ঘদিন কাজ করেছি। তো মামুন ভাই তখন আমাকে বললেন যে আমরা মুনির চৌধুরী, কবির চৌধুরীর অনুবাদ শেক্সপিয়ারের ওথেলো করব। তো তোমরা তো শিখে এসছো, এটা তো আমরা করি না এই ধরনের নাটক, গেলে পরে আমার বেশ মানে মনে হয় যে আমাদের হবে, একসঙ্গে কাজ করে আসো না। তো ওনার এই বিনয়টা খুব আমার ভালো লেগেছিল। তো আমি থিয়েটার নাটক নিয়ে অনেক রিজার্ভেশন থাকার পরেও আমি কিন্তু গিয়েছি এবং দলে জয়েন করেছি এবং আমি নিয়মিত রিহার্সেল করেছি। আমার সঙ্গে কিন্তু পার্ট করার কথা ছিল না, আমি যে করলাম, আমি টেকনিক্যাল কাজ করবো বলে এরকম উনি নিয়ে গেছেন, কস্টিউম কি হবে না হবে। এরপরে এটাও অনেকে বলে যে ভাগ্য, হয়তো বিভিন্নভাবেই ওথেলোটা এগোচ্ছে না। হঠাৎ করে একদিন সৈয়দ হাজার রিজভী বলে একজন এলেন, উনি বলে সব বাদ দিয়ে আপনি ইয়ে করেন না, নতুনদের নিয়ে করেন। আচ্ছা, বিভিন্ন ক্যারেক্টার উনি পড়ালেন, অডিশন নিলেন। আমার প্রথম পার্ট হলো একটা শুধু সোলজারের। সেই সোলজার ফেরত পেল কিন্তু আমাকে আবার। দেখলে সবাই মনে করে সোলজারের সৈনিক হতে পারবে আর কি। তো সোলজারকে একটু আমরা চাঙ্গা করি ইস্পাহানি মির্জাপুর চায় চুমুক দিয়ে। হ্যাঁ, এর অনন্য স্বাদ আপনাকে অবশ্যই চাঙ্গা করে তুলবে। আমি অবশ্য সোলজার হব বলে আর্মিতে ঢোকার জন্য চেষ্টা করেছিলাম, আচ্ছা, কিন্তু আমাকে দেখার পরে নাই ফেল করে দিচ্ছে। কিন্তু দেখেন এর দ্বারা আর্মিতে চাকরি করা হবে না। মানে আমি সেকেন্ড কমিশন বাংলাদেশ আর্মির ফার্স্ট কমিশনে আমার এক ভাইয়ের ছেলে গিয়েছিল, আমাদের একই বন্ধু বান্ধবের মধ্যে। সেকেন্ড শর্ট কমিশন হবে, সেখানে আমি যাওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু আই কুডন্ট পাস। প্রথমে ইন্টারভিউ থেকে বাদ করে দিয়েছে। এনে কি দুঃখ আছে? না, এটা তো বললাম যে ভাগ্য যদি সত্যি হয়, ভাগ্য কি টানে মানুষকে? আই ডোন্ট নো, সিরিয়াসলি আই ডোন্ট নো, আই জাস্ট ডোন্ট বিলিভ ইন দ্যাট লাক ফরচুন। আচ্ছা, আমি মনে করি হ্যাভ টু রিয়েলি ওয়ার্ক হার্ড, গো অ্যাহেড, পিছন পানে না। অবশ্যই। তো ওইটা না হলে যে ফ্রাস্ট্রেটেড হয়ে যাবো তা না। এইবার ওখানে গিয়ে উনি দিলেন পার্ট, ঠিক আছে। তারপর একটু উন্নতি হলো, একটা ডায়ালগওয়ালা একটা সোলজারের পার্ট দিলেন, ঠিক আছে করবো, অসুবিধা নেই। তারপর থেকে আরেকটু উন্নতি হলো। এই করতে করতে ফাইনালি গিয়ে উনি বললেন না কি সব অনেক ঝামেলা হলো, সেই ডিটেলে না গেলাম, পড়ো দেখে এগুলা, এই 3-4 জনের মধ্যে পড়া নিয়ে হলো। অ্যান্ড সাডেনলি হি কাস্টেড মি ইন দ্য ক্যারেক্টার অফ ওথেলো। আচ্ছা, শেক্সপিয়ার ওথেলো ক্যারেক্টার পাওয়া একটা খুব একটা ভাগ্যের ব্যাপার, সত্যি কথা। তাই আব্দুল আল মামুন করলেন ইয়াগো, আমি করলাম ওথেলো। প্রথম কিছু শো তারান হালিম করেছিলেন অ্যাজ ডেসডিমোনা, পরবর্তীতে ফেরদৌসী মজুমদার করতেন ডেসডিমোনা। সো এইভাবে এগিয়ে যায় এবং তখন বেশ আজ স্বীকার করতে অসুবিধা নেই, বেশ প্রথম দিকে আমার গ্রিপ ছিল না ক্যারেক্টারটার মধ্যে। আমার একটু হয় না, আমরা যে মেথডে কাজ করি সেই মেথডে হচ্ছে না, বুঝতে পারছি না। পরবর্তীতে আস্তে 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 অনেক ইউজড হয়ে গিয়েছিল। এইভাবে থিয়েটারের সঙ্গে কাজের করার পথ চলাটা শুরু। দ্যাট ওয়াজ ইন আই থিঙ্ক 82 অ্যারাউন্ড। তারপর দীর্ঘ প্রায় 8 বছর আমি থিয়েটার গ্রুপের সঙ্গে কাজ করেছি, অনেকগুলো নাটক করেছি, আমি নিজে ডিরেকশনও দিয়েছি। আমার দেখার সৌভাগ্য হয়েছে আপনাকে মঞ্চে। হ্যাঁ, তারপরে হচ্ছে আমরা নিজেরা মনে হলো নিজেদের মতো একটু কাজ করি, তখন আমরা কয়েকজন মিলে একটা দল করলাম নাট্যকেন্দ্র। এই নতুন ছেলে মেয়েদের নিয়ে কাজ করব। তারপরেই তৌকির থাকতো, তৌকির থিয়েটারের মধ্যে ছিল, তৌকির আবার আমার সঙ্গে কাজ করলো, ঝুনা ছিল, মেঘনা ছিল,
এত পরবর্তীতে legendary সব অ্যাক্টর অ্যাক্ট্রেসের নাম নিচ্ছেন, একটু আমাদের প্রিয় শ্রদ্ধেয় হুমায়ুন ফরিদির কথাটাও শুনতে চাইব। তার সাথে আপনার একটা বন্ধুত্ব ছিল, আমার ফরিদির সঙ্গে অদ্ভুত বন্ধুত্ব ছিল। সেটা মানে সম্পর্কে একটু ফরিদি- জানতে ভীষণ ইচ্ছে হচ্ছে। হ্যাঁ, তো ওই সময় ফরিদি কিন্তু আমরা এবং অডিশন বোর্ড করে আমরা নাট্যকেন্দ্রের লোক নিয়েছি। ফরিদি আবার ওই ঢাকা থিয়েটার, তো ঢাকা থিয়েটারে আমি যাইনি। আমাকে নাগরিক থেকেও শ্রদ্ধেয় আলী জাকের সাহেব, ছোটলু ভাই, আমার খুব পছন্দ করতেন, উনি বলেছিলেন আসো একসাথে কাজ করি। কি করে যে আমি থিয়েটারে গেলাম। ফরিদি তো সবসময় একটু এরকম আউট অফ দ্য রুটিন। হঠাৎ করে আমি থাকতাম তখন বোনের বাসায় আজিমপুরে, ওখানে আচ্ছা, ও কোন একটা বাড়িতে ওখানে গেছে, দেখা শুনেছে যে আমি থাকি এই জায়গায়, ও ওখানে চলে এসছে। আপনি এখানে থাকেন? হ্যাঁ, আচ্ছা। আপনি থিয়েটারে কেন? বা থিয়েটার গ্রুপে কেন? ওটা তো আপনার গ্রুপ না। হঠাৎ করে আমাকে বকা টাকা দিয়ে চলে গেল। আমরা মানে প্রায়শই বিভিন্নভাবে আড্ডা মারতাম। আর ও ভীষণ একটা অদ্ভুত ধরনের মানুষ, মানে ওর কোনো রকম রাগ ঢাক ইনহিবিশনস কিছু ছিল না, মুখের ওপর বলতো। এবং ফরিদির সম্পর্কে বলতে গেলে বোধহয় রাত কাভার হয়ে যাবে। মানে টেলিভিশন নাটকেও পর্যন্ত ওর যে পার্ট দিয়েছে, ও নিজে আমাকে বলেছে আতিউল হক চৌধুরীর এক নাটকে স্ক্রিপ্ট পড়ায় বলছেন আমি ওটা করবো না, ছোট্ট একটা পার্ট এখানটা ভালো ইন্টারেস্টিং লেগেছে, ওইটা করেছে। আচ্ছা, হিজ স্টাইল ওয়াজ ভেরি ডিফারেন্ট। ওর যদি ইন্টারেস্টিং লাগে যে এটা একটা অন্যরকম কিছু করা আছে, এটা সে করবে। এবং ফরিদি নাটকে অভিনয়, বিশেষ করে টেলিভিশন নাটকের জন্য আমরা রীতিমতো ফরিদি নাটক হলে আমরা যাই হোক না কেন টেলিভিশনের সামনে বসবো, দেখবো। হ্যাঁ হ্যাঁ, এইটা একটা বিশাল পাওয়া। এবং আমরা বিভিন্ন বিষয়ে তর্ক করতাম, কমেডি নিয়ে, অন্য ধরনের নাটক নিয়ে, ভুলভ্রান্তি যেটাই হোক না কেন ও সামনাসামনি বলবে। ও যখন ফিল্মে গেল, আই থিঙ্ক 92 অ্যারাউন্ড এরকম, তারপর থেকে আসলে একটু ওর সঙ্গে, মানে যেহেতু ফিল্মের একটা অন্য চাপ, ওই জায়গাটায় ঠিক আর ইয়ে হলো না। কিন্তু মানে ওর সঙ্গে অনেক হিস্ট্রি, মানে অনেক 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 কথাবার্তা। আমরা প্রচুর কিছু শেয়ার করতাম। হ্যাঁ, আমরা আবার নিজেদের মধ্যে নাটকের একটা দল করার চেষ্টা করলাম। এনএসজি থেকে যারা পাশ করে এসেছি, সেখানে ও থাকবে। একটা কমেডি প্ল্যান করলাম, আমি লিখলাম যেটা, সেটা হচ্ছে মলিয়ারের মলিয়ার, হ্যাঁ জি দ্য মাইজার প্রবলেম, মানে কঞ্জুস। জি জি, ওটাতে বলেছিলাম তুই করবি। ও সেটা দেখার একটা অন্যরকম এক্সপিরিয়েন্স হয়েছিল। সেটাও করলো না ওইটা। বিচ্ছু নাটকটা এবং ওখানে পড়ে শুনিয়েছিলাম, ও বলেছিলাম যে এটা করবি, তো করা হয়নি। যাই হোক, তো এই গ্রুপ করার ব্যাপারে খুব হেল্প করেছিল আর কি। আমরা অডিশন বোর্ড করেছিলাম এবং আমাদের প্রথম দিকের ব্যাচের মধ্যে তৌকির তো ছিল, ঝুনা ছিল, নাহিদ ফেরদৌস, মেঘনা ছিল, জাহিদ হাসান আসলো দলে ইন্টারভিউ দিয়ে ইয়ে করতে। মোশাররফ করিম, আজকে যে মোশাররফ করিম, ও তখন এইরকম লিখা, ওকে মোটামুটি দলে নেব না, ওটা কনফার্ম। শুধু দেখি, হ্যাঁ, মানে না, আমাদের একটা ক্রাইটেরিয়া ছিল যে ঢাকায় থাকতে হবে এবং ইন্টারমিডিয়েট পাস, তখন ইন্টারমিডিয়েট পাস করে। আচ্ছা আচ্ছা, কিন্তু ওর উৎসাহ দেখে টেকে আমাদের সব থাক না, দলে তো এরকম পোলাপান লাগে একটু, ওকে দেখলে পোলাপানই মনে হয়। কোন উৎসাহটি দেখে মনে হচ্ছে না ওর মধ্যে কিছুটা কিছুই আছে? না, এ থাকে গ্রুপে, একটু চা আনার লোক লাগে, চেয়ার বসানোর লোক লাগে, সেট তোলার লোক লাগে। এইটা হচ্ছে মোশাররফ করিমকে দেখে প্রথম কথা। আচ্ছা, মোশাররফ করিম, ছোট্ট করে বলে নিয়ে, মোশাররফ করিমের সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে ও ওইটা অন করছে, অন্য অভিনেতারা কি করছে না করছে ও দেখছে, এবং পরবর্তীতে নিজে গিয়ে নিঃশব্দে কাঁদত যে আমি কি এই ক্যারেক্টার করার কোনোদিন পারবো কি না, করতে পারবো, মনে হয় না। ওদের সবারই খুব কষ্টের জীবন, ওরা অনেক দূর থেকে হেঁটে আসতো, খুব সামান্যভাবে চলতো। ওর অন্যান্য বন্ধুবান্ধবদের কাছ থেকে শোনা যে ও কষ্ট করতো, যে আমি ওই যে ক্যারেক্টারগুলো আমি দেখাচ্ছি, করছি, ও নিজের মতো করে সেগুলো আত্মসাৎ করছে। হি ওয়ার্কড উইথ মি ফর কন্টিনিউয়াস 12 ইয়ার্স, বাহ, বিভিন্ন ধরনের নাটক করেছে। এই 12 বছরে মোশাররফ করিম যতগুলো নাট্যকেন্দ্রের প্রযোজনা হয়েছে ততগুলো প্রত্যেকটাতে মোশাররফ করিম কাজ করেছে, যে কোনো প্রকার হোক না কেন। এবং এই বিচ্ছু নাটকেও শেষে এগুলো বোধহয় কপাল। ও যে ক্যারেক্টারটা পরে করেছিল সেইটা অন্য একটা ছেলে করতো। সে কিছুতে বোধহয় একটা মোটরসাইকেল বা ভেসপা চালাতো, অ্যাক্সিডেন্ট করে ফেললো। তখন আমি দেখে বললাম যে তুই এটাতে তৈরি হ,
এবং অদ্ভুত জিনিস তুমি কি জানো যে আমি ওই ক্যারেক্টারটা যেটা ওই ছেলেটি করতো, মোশাররফ করিম করার পরে না আমার কি জানি মনে হচ্ছে এটাকে এইভাবেই করলে কি হয়, মানে একটা এন্ট্রি দুবার, কমেডি তো, and he used to enjoy it, he used to really make that work. এবং এটা এমন হলো যখন আমরা কলকাতা শো করতে গেছি, অন্য লোকের কথা তো বলছে, তারপরে মোশাররফের কথা স্পেসিফিক্যালি একজন জিজ্ঞেস করলো, একজন কলকাতার খুব নাট্য বলছে ওই ছেলেটি কই, ওই যে একটা সামান্য পাঠ করলো এরকম কাল্লু মিয়া, আরে কি করেছে, দারুণ করেছে এরকম। আমার যেহেতু সুযোগ হয়েছিল মোশাররফ ভাইয়ের সাথে ডেবিউ করার দারুচিনি দ্বীপে, তো সত্যি আপনার কথাগুলো শুনছিলাম আর ভাবছিলাম যে সত্যি ওনার ওই উৎসাহের বিষয়গুলো বিভিন্নভাবে প্রকাশ পেয়েছে তাকে সহকর্মী হিসেবে পেয়ে, এবং অসাধারণ অ্যাক্টর। আপনাদের নাট্যকেন্দ্রের যার যার নাম নিয়েছেন, এক একজন আমাদের জন্য এক একজন এক একটা উদাহরণ, যে শেখার অনেক কিছু রয়েছে তাদের কাছ থেকে। আপনার কাজের মধ্যে আপনার পরিবারের একজন সদস্য চলে এলেন, নিমা আপার কথায় চলে এলাম, কাজের মাধ্যমে তার সাথে পরিচয়, তো সেটা একটু কি বলবেন আমাদের? আমি যখন থিয়েটার করি, নিমা নাগরিক করতো, হ্যাঁ, হ্যাঁ। নিমার বিশেষ করে ওর মামা মোস্তফা মনোয়ার সাহেবের কাছ থেকে প্রচুর মানে বেসিক ট্রেনিং অফ আবৃত্তি উপস্থাপনা এটা ওনার কাছে শেখায়। ও কিন্তু 2.5 বছর বয়স থেকে টেলিভিশনে করে নিমা। অ্যান্ড আমি কিন্তু এক সময় বলতে গেলে ওই মানে 74, 5, 6-এর নিমার জন্য কিন্তু আমি টেলিভিশনে বসে ওর কবিতা আবৃত্তি শুনতাম, এত সুন্দর আবৃত্তি করতো। আমরা মুগ্ধ হয়ে শুনেছি, বড় হয়েছে এটা শুনে। সো ভীষণ ভালো লাগে এক ধরনের, বলতে গেলে নিমা একটা স্টার আমাদের কাছে তখন। নিমা পরবর্তীতে যখন এসে জয়েন করলো নাগরিকে, তখন আমার আলাপ মানে বলা বলি করতাম যে নিমার আমার নাগরিকে গেছে। আচ্ছা। সো আমরা আমি থিয়েটার করি, ও নাগরিক করে। আমরা একটা আমাদের ব্রিটিশ কাউন্সিল থেকে একটা প্রযোজনা, সেটা হচ্ছে ম্যাকবেথ, হ্যাঁ হ্যাঁ, উইলিয়াম শেক্সপিয়ারের। ওইটা ব্রিটিশ এক ডিরেক্টরের মানে ডিরেকশন দেবেন, রজার ক্রাউচার নাম ছিল তার। তো আমরা করব 2 গ্রুপ যখন আছে, তো রজার ক্রাউচার পরে এলেন না, পরে এলেন ক্রিস্টোফার স্যান্ডফোর্ড। আচ্ছা। তখন ওই 2 গ্রুপ থেকে নিয়েই মোটামুটি কাস্টিং হলো। ওই ম্যাকবেথ নাটক করা, আলিজাকের করতেন ম্যাকবেথ, হচ্ছেন লেডি ম্যাকবেথ, আমি করতাম ম্যাকডাফ, নিমা করতে হচ্ছে 3 উইচেস ছিল, তার মধ্যে একটা উইচ। সো ওইখান থেকেই পরিচয়, নাটক এরকম সে মধ্যে। এখন অবশ্য বলে এটা ভুল হয়ে গেছে, এরকম মানে নাটকের লাইফের সঙ্গে জড়ানোর আসলে কষ্টকর ব্যাপার, সেটা বোধ হয় এখন মনে হয় রিগ্রেট করে, না হলে ভালো হতো আর কি। আপনার কাজের ক্ষেত্রে তথাপি নাটক বেশ সাড়া ফেলেছিল, এবং অবশ্যই আপনার কথা উঠলে এই নাটকটির নামও চলে আসবে। তো নাটকের সাথে যুক্ত হলেন কিভাবে? তথাপি বোধহয় আগে না পরে, আমি জানি না। এটাও খুব অদ্ভুত যে আমি ওই যে ইয়ে করতাম, তখন আব্দুল আল মামুন আমাকে রিকমেন্ড করলেন। মুসা আহমেদ বলে একজন প্রডিউসার ছিলেন টেলিভিশনের, উনি একটা সিরিজ করছেন, তখন সিরিজ কেবল শুরু হয়েছে, সকাল সন্ধ্যা একদিকে হচ্ছে, হ্যাঁ হ্যাঁ, পীযূষ দা, আফরোজা আপা এরা করছেন। আর মাটির কোলে বলে একটা সিরিজ হলো, এইটা নোবেল লরিয়েট প্যারাডাইস বাগা, এইটা কারণ নোবেল পেয়েছিলেন উনি, গুড আর্থ অবলম্বনে এই সিরিজটা রচনা করেছিলেন আসকার ইবনে শাইক, খুব পুরনো একজন লোক, মানে আমাদের এখানে অ্যাডাপ্ট করে। এবং ঘটনাক্রমে এখানে আমার নায়িকা কবরী এলেন। আচ্ছা। তখন ওনার সঙ্গে খুব ভালো সম্পর্ক আমার। এরপরে এইটাতে আমরা কাজ করলাম অন্যরকম নাটক, একেবারে গ্রামের নাটক, একটা মানুষের জীবন উত্থান সমস্ত কিছু মিলিয়ে। এরপরে মাউন্ট ভাষা অনেকগুলোই সিঙ্গেল নাটকের কাজ টাজ করেছি। তথাপি করেছি আমি 12 রকম মানুষ আগে করেছি নাকি তথাপি আগে করেছি খেয়াল নাই। আমি কি বছরটা বললে আপনার জন্য একটু সুবিধা হবে না, ওটা মনে রাখতে পারবো। বছর আমার মনে আছে, 94 আর 94, জি। হ্যাঁ, তথাপি
এটা জিয়া ভাই আমাকে পরে ডেকে পাঠিয়ে, যেটা বেশি হয়েছিল লাট ভাই বলে ক্যারেক্টার ছিল, লাট ভাই করেছিলেন লাট ভাই। ওটা জানি প্রচুর পরিশ্রম, মেকআপ চেঞ্জ, অমুক চেঞ্জ, তমুক চেঞ্জ এগুলো করতে হয়েছিল। সো ইট বিকেম ভেরি পপুলার। কিন্তু বেশি পপুলার হয়েছিল, আমি সংসক্তও করেছি, সেটা বোধ হয় 84 অ্যারাউন্ড এরকম। আমার এই জন্য মনে আছে যে এরশাদ রেজিমের সময় এটা হয়েছিল। আচ্ছা, এরশাদ সাহেবের বিরুদ্ধে আমরা শিল্পীরা যখন পথে নামলাম তখন এই কারণে সংসদ বন্ধ হয়ে গেছিল। পরে আবার রিভাইভটা, এটাতে ফরিদি করেছিল কানকাটা রমজান, আমি করতাম মেজো ভাই, ফেরদৌসী মঞ্জুর ছিলেন। আমরা অনেক ছোট, তারপরও সেই দৃশ্য এখনো মনে আছে। সো এই রকম সময় তারপরে বোধহয় 12 রকম মানুষ করেছি, খেয়াল নাই। আচ্ছা, 12 রকম মানুষটাও এরকম ক্যাজুয়ালি করতে করতে, মানে ওই যে যেটা খুব পপুলার হয়েছিল যে ডায়লগটা, এবং বাস ট্রাকের পেছনে লেখা থাকতো থামলে ভালো লাগে। ওই যেমন মানে হর্ন দিন থামুন, এইটা ছিল তো লেখা থাকে কিসের মধ্যে, প্লিজ হর্ন, বাস ট্রাকের পেছনে লেখা থাকতো। তো ওইটা উঠে গিয়ে সারা বাস ট্রাকের পেছনে লেখা হচ্ছে থামলে ভালো লাগে। থামলে ভালো লাগাটা খুব পপুলার হয়েছিল, এবং এটা অদ্ভুত ধরনের একটা হাসি আমি দিতাম খামাকা, কিন্তু খুব মজা করতে করতে হাসিটা বের হয়ে যায়। এরপরে তোমার এই হাসির সঙ্গে মিল আছে কিন্তু। এবং এইটাও কিন্তু আমি একজনকে ভেঙাতে ভেঙাতে হাসিটা তুলে ফেলি। আমাদের প্রডিউসার ছিলেন, ওনার নাম হচ্ছে আলাউদ্দিন আহমেদ। ওনার একটা অদ্ভুত হাসির ভঙ্গি ছিল, নাটক করতে করতে মনে হচ্ছে ওনাকে ভেঙাই, তো ওইরকম উনি হাসিটা ভিতর টান, আমি ওইটা নিয়ে তার সঙ্গে হাসাহাসি শুরু করলাম। আমি এখন সচেতন হয়ে যাব আমার হাসি নিয়ে। তোমাকে একটা কোনো সময় নকল করবো আমি দেখি। আচ্ছা, সো ওইটা করতে, আর ওই থামলে ভালো লাগে কথাটা এমনি ছিল, তখন আমার মনে হচ্ছে এটাকে বিভিন্নভাবে ব্যবহার করি, কোনো সময় গম্ভীর হয়ে, কোনো সময় চিৎকার করে, কোনো সময় হাসতে হাসতে। এইটা খুব পপুলার হয়ে গেল, ওই থামলে ভালো লাগে কথাটা। পরবর্তীতে তথাপি করেছি, আরও অনেকগুলো সিরিজ করেছি, তখন বেশ বেশ ভালো একটা জায়গাতেই সিরিজগুলো দাঁড়িয়েছিল, বেশ অন্যরকম কাজ হতো আর কি, অন্যরকম। মানে লাট ভাই নাটক, যেটা একেবারে এয়ারপোর্ট কেন্দ্রিক চোরাচালান, স্বর্ণ চোরাচালান নিয়ে কিন্তু, এবং ওটা লেখা কিন্তু একজন এয়ারপোর্ট ডিউটি একজন কাস্টমস অফিসার, উনি তার ইসের মধ্যে থেকে লেখা, তার জীবন নিয়ে লেখা। লাট ভাই ক্যারেক্টারটা তার সৃষ্টি করা, কি ফকির জানি নামটা খেয়াল নেই নাট্যকারের, যাই হোক। সো হ্যাঁ, টেলিভিশন তখন তো একমাত্র বিটিভি, আর বিটিভি আমাদের জন্য অনেক চ্যালেঞ্জের জায়গা ছিল। উইস টু রিয়েলি এনজয়। আমরা সেই সময় 4 দিন রিহার্সাল করতাম বিটিভির নাটকের, 2 দিন মিনিমাম স্টুডিও রেকর্ডিং হতো, আর অন্য কোনো সময় হয়তো আউটডোর রেকর্ডিং হতো আর একটা দিন, এই 3 দিনের। এইটা আমাদেরকে না, এই যে বিটিভির একটা ব্যাচ, ধরো একদিকে আফজাল, ফরিদি, সুবর্ণা, ওদিকে আল মনসুর, তারপরে আসাদ, তারপরে পিজুদা, কার নাম বলবো, একটা অদ্ভুত ধরনের একটা ব্যাচ, একটা জেনারেশন যেন টিভি অভিনয়। নূর ভাই ছিলেন একটু সিনিয়র আমাদের, হায়াত ভাই তার থেকে সিনিয়র, আলী জায়গা সাহেব খুব কম করতেন, কিন্তু একটা মানে রুচি বিদগ্ধতার একটা লেভেল কিন্তু সবসময় একটা জায়গা থাকতো। নূর ভাই কিন্তু অনেক সময় নাটক লিখেছে, যেটা আমি তার মূল অভিনয় করেছি, সরস নাটক বলে একটা চান্স ছিল, বিভিন্ন এক্সপেরিমেন্ট ছিল। তো সেইটা আমি মনে করি আমাদের আসলে একটা গোল্ডেন পিরিয়ড ওই সময়টা। অনেকে মনে করে একটা চ্যানেল ছিল বলে সবাই দেখতো, তা নয়, কিন্তু অনেক চ্যালেঞ্জ নিয়ে কাজ করা। এবং সেই সময় বিটিভি একটা সরকারি প্রতিষ্ঠান, কিন্তু তার মধ্যেও সংসপ্তকের মতো নাটক হয়েছে, বহুব্রীর মতো নাটক হয়েছে, এবং আরও অনেক, তথাপি বললাম চোরাচালান নিয়ে নিজেদের মতো করে আমরা কাজকর্ম করেছি। এইটা বোধহয় একটা অদ্ভুত সময় গেছে আমাদের জন্য। আমি জানি না তখন যারা দেখবেন তারা হয়তো বলবেন যে 90s ওয়াজ এ ভেরি গোল্ডেন পিরিয়ড, মানে মিড 80s থেকে শুরু করে 90s পর্যন্ত, 2000 পর্যন্ত বলা যেতে পারে। তারপরে একটা ভাটা হয়তো বা হতে পারে এরকম। আমরা এখনো দেখলে শিহরিত হই, আমাদের এখনো ভালো লাগে। এবং আপনি যে কথাগুলো বলছিলেন অনেকের কাছ থেকে শুনি যখন,
মনে হয় যে সেই সময়টায় যদি সুযোগ হতো, যদি তখন জন্ম নিতাম, আরো অনেক কিছু বোধহয় শিখতে পারতাম। তাই অ্যাকচুয়ালি, বিকজ ধরো আমি ফরিদির সঙ্গে করছি হয়তো, বা সুবর্ণার সঙ্গে নাটকটা করছি, বা নিমার কো আর্টিস্ট হয়তো। আচ্ছা বলে, আচ্ছা এটা কি একটু এরকমভাবে করবে নাকি? আর ফরিদির সঙ্গে অনেক সময় অনেক খুব চ্যালেঞ্জিং হয়ে যেত জিনিসপত্র করা। ও তো এমনিতে খুব দুষ্টু, তারপরে অদ্ভুত হলেও একদম মুহূর্তে মুহূর্তে তৈরি করতো। বুঝতে পেরেছি। সংসদ থেকে একটা বলি, ছোট্ট গল্প একটা, সেটা হচ্ছে যে আমি তো মেজো ভাই, ফরিদি হচ্ছে কানকাটা রমজান, তা আমাদের দুজনের কোনো সিন নাই সামনাসামনি। তা আমি মামুন ভাই, প্রডিউসার মামুন ভাইকে আমরা দুজনেই বললাম গিয়ে যে ফরিদির সঙ্গে আমার কোনো সিন নাই, রমজানের সঙ্গে মেজো ভাই, আদৌ দিকে উপন্যাসে দেখা হয় না। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ হতে পারে। তো উনি আপনি লিখলেন একটা, তো স্টুডিওর মধ্যে শুটিংটা হচ্ছে, আর ফরিদি তো ফরিদি, তখন বেশ রমজান বেশ পাওয়ারফুল হয়ে গেছে। তো এরকম একটা ব্রিজের মতো হচ্ছে, ওখানে দেখা হওয়ার পরে আসছে ডালেগুলো এরকম যে আমাকে এসে বলছে যে আসসালামু আলাইকুম। আমি চুপ। বলছে যে মুসলমানের ছেলে সালাম আলাইকুম দিলে উত্তর দিতে হয় কি জানেন না? আমি জানি। তাহলে এমন আপনি সালামের অর্থ জানেন? তো ডায়লগটা হচ্ছে না জানি না, মানে ফরিদি ডায়লগ হচ্ছে না জানি না। তারপরে হচ্ছে যে আমার ডায়লগটা হচ্ছে সালামের অর্থ হলো আপনার উপরে শান্তি বর্ষিত হোক। জি জি। বলে আমি তো চাই না আপনার উপর শান্তি বর্ষিত হোক, আমার কথা এটা, ঠিক আছে? মানে এত খারাপ লোক, ধর শান্তি বর্ষণ হওয়ার দরকার নেই। যাই হোক শুটিং হচ্ছে, শুটিং হতে হতে দেখা হয়েছে, সালাম দিচ্ছে আসসালামু আলাইকুম। আমি চুপ। বল মুসলমানের ছেলে সালামের উত্তর দিতে জানেন না? এবং আপনি সালামের অর্থ জানেন? ওটা আলোক হচ্ছে না জানি না, বলে ফেলছে হ্যাঁ জানি। এখন আমি কি বলবো? মহা বিপদ। কিন্তু ওর মজার জিনিস হচ্ছে হ্যাঁ জানি বলছে, গিয়ে একটু পজ নিয়ে বলছে না জানি না। মানে অ্যাক্টরকে কিউ দেবে কিন্তু নিজেরা একটা জায়গা তৈরি করবে, কিন্তু এরকম। এইটা ফরিদির খুব বিশেষত্ব ছিল, ওকে ধরা যাইতো না, কোনো পারফর্মারটাকে বাঁধা যাইতো না ইসের মধ্যে, একটা জায়গার মধ্যে অদ্ভুত ধরনের জিনিস করে ফেলে, রেস্ট নেবে। ইউ টেক ইট অর লিভ ইট, বাট দ্যাটস দেয়ার অ্যাবসলিউটলি। সত্যি। তো এই যে আমাদের মধ্যে বোঝা পড়া, তর্ক বিতর্ক, এইটা সেইটা অনেক কিছু হতো। ও ফিল্মের যখন তখনও অনেক কিছু নিয়ে আমরা খুনসুটি করেছি, করছি, এরকম অনেক কিছু হয়েছে। ফিল্মের কথায় চলে এলেন, তো ঘেটুপুত্র কমলার গল্পটা একটু শুনতে চাই। হুমায়ুন আহমেদের সাথে কাজ করার অভিজ্ঞতা কেমন ছিল? এই চরিত্রের জন্য কিভাবে প্রস্তুতি নিয়েছিলেন? বলেছি বহুবার, তারপরেও আরেকবার বলি। হুমায়ুন আহমেদ যখন ফিরে এলেন তার মানে পিএইচডি করে, ঘোষণা কেমিস্ট্রিতে উনি ছিলেন আর কি। ফিরে আসার পরে প্রথম নাটকটা কাকে নিয়েছিল জানি না, দ্বিতীয় নাটক সম্ভবত। নাটকের নাম হচ্ছে দিনের শেষে। হ্যাঁ হ্যাঁ। আমি গোলাম মোস্তফা, তারানা, দিলারা জামান আর মিনারা জামান ছিলেন, আমরা ছিলাম। আমি গোলাম মোস্তফার ছেলে, আর এই খায়ের ভাই ছিলেন আবুল খায়ের। তো এই নাটকটা করেছিলাম আমি ওহানবার সঙ্গে তার পরবর্তীতে বোধহয় আরও 2-3টা নাটক, সিঙ্গেল নাটক যেগুলো করেছি, কোনো সিরিজ করা হয়নি, কিচ্ছু হয়নি। আমি এটা বলেছি, তারপরে আবার বলতে অসুবিধা নেই। সেটা হলো যে উনি যখন কোথাও কেউ নেই করবেন, তখন মোজামেল ভাই ছিলেন ওনার, ওই যে হানিফ বলে একটা ছিল আলেমায়। তো উনি আমাকে খবর দিলেন কোথাও কেউ নেই করবেন এরকম। তো উনি বললেন যে আচ্ছা কি তাহলে কোনটা? আমি বলি কোনটা পড়বো? বই পাঠিয়েছে। আমি কোনটা পড়বো? এখন ঠিক করেছে, আপনি পড়েন। অ্যাকচুয়ালি এটাই বলেছে, কিছু ঠিক করে নেন। তবুও বাকেরও করতে পারেন, ভাবছি আপনি বাকের, আরও অনেক ক্যারেক্টার আছে, পড়েন আপনি, তারপর কথা বলুন। আমি তো ওই ধরনের মধ্যে আছি। পরবর্তীতে যে কোনো কারণেই হোক, আসাদুজ্জামান নূর তার কাছে অনেক প্রেফারেবল এবং ভালো অভিনেতা, অবশ্যই আমার থেকেও অনেক ভালো। তো ওই কাস্ট হলো, এইটা ওনার সঙ্গে একটা খুব হিচ হয়ে গেল। আচ্ছা। অ্যান্ড কোন ইয়ার এটা? কোথাও কেউ নেই,
92 টু অ্যারাউন্ড, হ্যাঁ 92। ওইখান থেকে শেষ করে বহুদিন পর 2008-10 দিকে বোধ হবে, এই সময় ওনার সঙ্গে আবার একটা সংযোগ হলো। তাও একদিন হঠাৎ ফোন, আমি হুমায়ুন আহমেদ বলছি, ছবি করছি, আপনি সময় হলে একটু আসেন, কথা বলবো। তো আমার মধ্যে তো এরকম কিছু নেই, করবো না বলে কিছু না, হুমায়ুন আহমেদ হুমায়ুন আহমেদ। সো আমি দেখা করলাম এবং উনি বললেন আমি স্ক্রিপ্টটা পড়বো, কথাবার্তা আপনাকে আমি ভাবছি, উনি সবসময় বলতেন ভাবছি এই ক্যারেক্টারে। আচ্ছা, যদি আপনার অভিনয় আমার খুব ভালো লাগে না, উনি এইভাবে বললো একদম পরিষ্কার করে, ভালো লাগে না। অবশ্য আমার খুব বেশি দেখা হয়নি, তবে এরা বলছে, মানে সাউন্ড ছিল, তারপরে ওনার একটা ছিল, এরা বলছে, ওরা বলে আপনি নাকি ভালো করবেন। তো ঠিক আছে দেখি। তো এই মুক্তারিক শুটিং, তো মুক্তারিক শুটিং এই সমস্ত বলে তারপর একদিন পড়লেন স্ক্রিপ্টটা, পড়ার পরে উনি কাস্টিং করলেন এবং সমস্ত কিছু ঠিক হলো। এরপর অদ্ভুত ঘটনা হচ্ছে যে উনি আরও অনেককে কাস্টিং করেছিলেন, আরও অনেক লোক ছিল, তাদের নিয়ে কাজ করবেন, একটু হয় না একটা টিমের সঙ্গে টিম আপ ডেভেলপ করা। এই কাজ করতে গিয়ে তার সঙ্গে আসলে ওই যে আরও 2-1 ছিল যারা ঘেটুপুত্রতে কাজ করার কথা ছিল, ওদের সঙ্গে কাজের ওনার নির্মম অভিজ্ঞতা, খুব খারাপ অভিজ্ঞতা। ওনার মনে হলো আচ্ছা আমি তো তারিক আনাম সাহেবকে নিয়ে কাজ করবো, উনি কি এই পদের নাকি, মানে এত ভোগাবেন। পরে আমাকে বলল যে আমি একটা ঈদের নাটক করবো আপনাকে নিয়ে, এটা উনি পরে স্বীকার করেছে। আচ্ছা। সেই জন্য ঈদের নাটক করার সময় কিন্তু বলেনি এই কারণে ডাকছি। তখন উনি বলল যে এই নাটকটা করবো, একটা চ্যানেলের নাটক ছিল, ঈদের নাটক, চ্যানেল আইয়ের। তো আমি গেলাম, যা হয় আমরা তো টুকটাক একটু ইম্প্রোভাইজ করি, অ্যাড করি ক্যারেক্টারের। তো উনি ক্যামেরার সামনে সবসময় এরকম করে মনিটরের সামনে বসে থাকতো, খুব নড়াচড়া না। একসময় এসে বললো আপনি তো ভালোই করেন, তো কিন্তু আপনি কী করবেন এটা কিন্তু আগে থেকে আমাকে জানতে দিতে, মানে কতগুলো মজার জিনিস করতে হবে, জানতে দিতে হবে। ঠিক করলাম। নাটকে মানে এডিট হয়ে যাওয়ার পরে উনি আমাকে বাসায় ডাকলেন, এডিট হয়ে গেছে, নাটকটা দেখবো, আসেন। তারপরে নাটকটা আমরা একসঙ্গে দেখলাম এবং মানে মানুষের বড় হলে মানুষের এক ধরনের মহত্ব থাকে, বড় থাকে। সে উনি বললেন যে আপনার কাছে আমার মাপ চাওয়ার আছে। আমি বলেছিলাম যে আপনার অভিনয় আমার ভালো লাগে না, আসলে আমার মনে হয় আমি আপনার অভিনয়কে দেখিনি, আপনি খুব ভালো অভিনয় করেন। এখন আমার আফসোস হচ্ছে আপনার সঙ্গে আগে কেন কাজ করা হয়নি। আমি পরে ওনাকে গল্প বলেছি, কিন্তু কি কোথাও কেউ নিয়ে কী হয়েছিল না হয়েছিল, তো উনি ওই হাসির ছলে বলে যায় তাই নাকি, আচ্ছা হতে পারে, আমার হয়তো কি বেটার মনে হয়েছে, কোনো অসুবিধা নেই। এরপরে আমরা কাজ করলাম এবং উনি কিন্তু প্রথম দিকে যখন কাজ করলাম তখন কিন্তু বেশ আড়ষ্ট একটা জায়গা। আচ্ছা। এবং আমি ওই বললাম না একটু সিরিয়াস অ্যাক্টর টাইপের, আমি তবে চুপচাপ থাকি। হঠাৎ করে একদিন বলে শুটিংয়ের বোধহয় একদিন পরে, আপনি তো ভাবলেন কেন, হঠাৎ করে। যাই হোক, কাজ করাটার পরে উনি দেখলো, দেখার পরে তারপরে তো খুব, যেটা খুব অদ্ভুত হলো যে উনি অ্যানাউন্স করেছিল যে উনি আর ছবি করবেন না। এবং আমি বলেছিলাম মোহন ভাই কেন না, আমি কথা সাহিত্যিক লিখি করে ওরা করবো, আর অন্যরা আমি আর করতে চাই না। তো সেইটা খুব আইরনিক্যালি এটা ঠিক হয়ে গেল, ওনার ছবি করা হলো না, চলে গেলেন। যখন ক্যান্সার ধরা পড়লো চলে গেলেন, পরে একটু ভালো হওয়ার পর ফেরত আসলেন। এবং ঘেটুপুত্র কমলার একটা স্পেশাল শো হয়েছিল ওনার কারণে। উনি এটা যখন শো হয়েছে তখন উনি আমার সামনেই বলেছিল এটা টেলিভিশনে যাবে না, আর এই ছবিটা যারা দেখবে তারা বাচ্চাদের নিয়ে দেখবে না, একটু অন্যরকম ছবি। তারপরে আমাকে বলেছিল যে এই ছবিতে অভিনয় করার পরে লোকজন কিন্তু আমাকে পছন্দ করবে না, খুব
খারাপ মনে করে, এটা কিন্তু ওনার অদ্ভুত ধরনের প্রশংসা, কিন্তু যে আপনি ওই ক্যারেক্টারের, খারাপ ক্যারেক্টার আর কি, তার অন্য রকমের আছে। যে এত ভালো লেগেছিল, উনি বলছে যে আপনার তো ক্যারিয়ার শেষ হয়ে গেল, মানে আপনি কিন্তু আর করতে পারবেন না। তারপরে গিয়ে বলছে, দেখেন ওই যখন চলে যাচ্ছে খুব ফান করতে করতে বলছে যে আপনার পাশে কিন্তু লোকজন বসবেও না। আমি যখন চলে আসবো, যখন ওনার সঙ্গে শেষ দেখা, একটু আগেই খেয়ে চলে আসবো, তখন উনি বলছে আমি আর নিমা একসঙ্গে খেয়ে চলে আসবো, দেখাটা করে। আর অনেক লোকজন ছিল, টেবিলে বসে খাচ্ছে, ওই সময় উনি আবার কাছে চলে আসছে। বুঝছেন, বলছিলাম না আপনার পাশে কেউ বসবে না, দেখেন কেউ আসে না কিন্তু আপনার এখানে, মানে ফাজলামও করি। আমার খুব আক্ষেপ রয়ে গেছে হুমায়ুন সঙ্গে আর কাজ করা হলো না, আগেও করা হয়নি, ওইটাই শেষ হয়ে গেল কাজটা। উনি বলেওছিলেন যে আপনার আগের সঙ্গে পরিচয় হলে, আমার অনেক ছবি রেফারেন্স দিয়েছিল, অমুকটা করতে পারতেন, তমুকটা করতে পারতেন, অমুকটা আপনি হলে ভালো হতো। এরকম একটি লোকের চলে যাওয়া, অকালে চলে যাওয়া, আমার মনে হয় যে খুব খুব কষ্টের, খুব বেদনার আমার জন্য। আপনার দেশের কাজ নিয়ে অনেক গল্প শুনলাম, অনেক স্মৃতিচারণ করলেন। এবার একটু হলিউডের সাথে কিভাবে যুক্ত হয়েছেন সেটাও জানতে চাইব। দুটো চলচ্চিত্র, এক্সট্রাকশন এবং অ্যাভেঞ্জার্স দ্য এজ অফ আল্ট্রন, তো এই দুটো প্রোডাকশনের সাথে কিভাবে যুক্ত হলেন, এক্সপিরিয়েন্স কেমন ছিল সেই গ্রুপের সাথে কাজ করে? অ্যাকচুয়ালি আমার একটা বিজ্ঞাপন প্রতিষ্ঠান আছে, প্রতিষ্ঠানের নাম হচ্ছে অ্যাড শপ, বহুদিন ধরেই করি। সেখানে পরিশ্রম করে একটু ভিন্ন ধরনের কাজকর্ম করা, বেশ পপুলার ট্রেন্ডের কিছু বিজ্ঞাপন আমরা করেছি সে সময়, যার মধ্যে একটা হচ্ছে আমার নাম অফিস ভাড়া হয়েছে 30, এটা বানানো। তারপরে হচ্ছে জিনিস যেটা ভালো, দাম তার একটু বেশি, ওই যে পাঞ্জাবি ছোটোখাটো, এটাও বানানো। আরও অনেকগুলো তোমাদের এজ গ্রুপের অনেকেই বলে, হাতে কি বলো দেখি, এটা আমার বানানো, এরকম অনেকগুলো পপুলার ট্রেন্ডের বিজ্ঞাপন আছে। সো এইটাতে পরিচিতি আছে বলেই এই একটা হলিউডের টিম এখানে শুটিং করবেন, এইটা আমরা জানতাম না। তো খুব সম্ভবত এটা এমবাসি থ্রু দিয়ে, আরও লোকজনের থ্রু দিয়ে ওরা কতগুলো প্রতিষ্ঠানকেই অ্যাপ্রোচ করেছিল। প্রত্যেকের সঙ্গে ইন্টারভিউ হয়, ওখান থেকে ওদের যে লাইন প্রডিউসার যিনি ছিলেন উনি চলে আসেন এখানে, আলাদা করে ইন্টারভিউ হয়, ফেস করি আমরা, কথাবার্তা বলে আমরা, ওদের পছন্দ হয় আর কি। এটা হচ্ছে অ্যাভেঞ্জার দ্য এজ অফ আল্ট্রনের গল্প। একদিনের শুটিং হবে এখানে, অ্যাভেঞ্জার তো খুব নাম করে সিরিজ। তো আমরা একটা বিশাল অভিজ্ঞতা এখানে, মানে ওরা এত খুঁটি নাটি ডিটেল, একদিনের শ্যুট মাত্র, একটা দিন বেলা শুধু, সেইটা নিয়ে যে ধরনের ডিটেলে কাজ করে এবং যেভাবে সমস্ত কিছু ঠিক থাকতে হবে আর কি, কোথায় কি হবে, এমনকি ওখানে বিদেশিরা আসবে সেইটার ওয়েদার, ওখানে কি হতে পারে। যেখানে শিপ ব্রেকিং ইয়ার্ডে কাজ করছিলাম, ওখানে অনেক বালি, লোহার গুঁড়া টুড়া ভাসতে পারে, এয়ার টেস্ট হচ্ছে, পলিউশন লেভেল টেস্ট হচ্ছে, হেলথ সিকিউরিটি কী আছে সেগুলোর জন্য লোক হচ্ছে, খাওয়ার কীভাবে আসতে হবে, কোথায় থাকবে, ক্যাম্প কী, ও মুখ্য, মানে ইচ অ্যান্ড এভরি ডিটেল। তো ওইটা কাজ করার পরে যখন পরবর্তীতে ওরা আরও অনেকগুলো কাজের হলো, একটা ছিল ব্লেড রানার বলে একটা বিখ্যাত ছবি আছে, ওইটারও কাজ হওয়ার কথা ছিল এখানে। তো পরবর্তীতে ওরা আর এগোয়নি, এখানে কাজ হয়নি। এরপর এক্সট্রাকশন বলে একটা ছবির কাজ হয়েছে, যার নাম ছিল ঢাকা, নেটফ্লিক্সের ছবি। এইখানে প্রায় পুরোটাই শুটিং হওয়ার কথা ছিল, তো বিকজ অফ সাম এখানে যে পলিটিক্যাল একটু ঝামেলা আছে, তখন ইট ওয়াজ অ্যারাউন্ড 2018, তো এখানে একটা পলিটিক্যাল আনরেস্ট আছে বলে তখন ওরা আর এদিকে শ্যুট করেনি, অন্য জায়গায় নিয়ে গিয়েছিল। এটার সঙ্গেও আছে, মানে এখানে আসলে শেখার বড় একটা জায়গা আছে। আরেকটা বড় হলো যে আমরা এখানে হলিউডের টিম মানে কিন্তু আমি, আমার ছেলে কিংবা আরেকজন কাজ করছি যেরকম না, উই একটা হিউজ টিম। এইটা আমার মনে হয় যে বাংলাদেশের লোকেশনে এখনও আনটাচড অনেক কিছু রয়ে গেছে। এটা কিন্তু বিদেশিদের জন্য আমরা যদি একটু এক্সপ্যান্ড করি, একটু যদি আমরা মানে কি বলা যায়, এটা কি করলো, কোথায় আসবে, কি, এরকম না করে ছেড়ে দিই না, এটা একটা বড় ফরেন কারেন্সি আর্নিংয়ের সোর্স হতে পারে। অনেকগুলো কাজ এখানে
মানে বাইরের অনেক টিম এসে কাজ করতে পারে। অ্যান্ড ইউ ওন্ট বিলিভ, এরা কিন্তু আগে ইন্ডিয়াতে দেখেছে, পাকিস্তানে দেখেছে, আরও অনেক জায়গায় দেখার পরে বাংলাদেশও দেখেছে, লোকেশন শ্যুট করেছে, দেখেছে কী হবে, দেখার পরে কিন্তু সিলেকশন করেছে আমরা বাংলাদেশে শ্যুট করবো। এটা খুব চমৎকার অভিজ্ঞতা এবং এটা খুব বড় একটা জায়গা কিন্তু হতে পারে আমাদের এই নিঃসন্দেহে। শুটিং ইনিশের জন্য। আমাদের জন্য ইট ওয়াজ এ ভেরি গুড এক্সপিরিয়েন্স। আপনার থেকে অনেক কথা, অনেক গল্প শুনতে পেলাম। অনেক অনেক ধন্যবাদ এত ব্যস্ততার মাঝেও সময় দেওয়ার জন্য। আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে, তো আমরা অনুষ্ঠান শেষ করতে চাই আপনার কোনো একটা সংলাপ দিয়ে, সেটা আপনার পছন্দের। সেটা আসলে তুমি বলতে পারতে, অনুষ্ঠান শেষ করব, এবার আপনি থামলে ভালো লাগে। প্রিয় দর্শক, সময়ের চাকা ঘুরবে, জেনারেশন বদলে যাবে, কিন্তু শিল্পের আঙিনায় ওনাদের রেখে যাওয়া এই পদচিহ্নগুলো আগামী 100 বছর ধরে নতুন প্রজন্মকে পথ দেখাবে। আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকুন এবং আমাদের এই এপিসোডটি আপনারা দেখতে পারবেন একুশে টেলিভিশনে এবং কাহিনী স্টুডিওজের ইউটিউব চ্যানেলে। তো নিশ্চয়ই আমাদের এই আড্ডাগুলো জমে উঠেছে, সাথে যদি থাকে মির্জাপুর ইস্পাহানি চা, তাহলে তো আর কথাই নেই। সবাই ভালো থাকবেন এবং আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখন আজকের অতিথির কাছে তার একটি সংলাপ শুনবো। মঞ্চ অভিনয়ের প্রথম যেটা ছিল আমার ওথেলোর, শেষ দিকে যখন সে ওথেলো ডেসডিমোনাকে মেরে ফেলার সিদ্ধান্ত নিয়েছে, তখন আলো নিভিয়ে দাও, তারপর নির্বাপিত করো এই প্রদীপ, প্রজ্বলিত প্রদীপ তোমাকে নির্বাপিত করে তোমার শিখাকে আবার জ্বালিয়ে তুলতে পারি। কিন্তু তিলোত্তমা, স্বর্গের নিখুঁত প্রতিমা, তোমার আলোকে যদি একবার নির্বাপিত করি, তাহলে কোন প্রমিথিউসের আগুন থেকে তাকে প্রজ্বলিত করতে পারবো আমি জানি না। না, তাকে আমি হত্যা করব না। বড় ভাইকে পাশে বসিয়ে ছোট ভাই গান ধরেছে, গান চলছে, গান চলছে। কিছুক্ষণ গান চলার পরে ছোট ভাই গান থামিয়ে বড় ভাইকে জিজ্ঞেস করে, ভাইজান কেমন লাগে? বড় ভাই তখন বলে, থামলে ভালো লাগে। আর একটা বড় জিনিস হলো, সেটা হচ্ছে এই, যেটা খুব অনন্তকাল আমরা উচ্চারণ করতে চাই কিন্তু আসলে হয় না, সেটা হচ্ছে সংসপ্তকের শেষ ডায়লগ, যেটা দিয়ে শেষ করতে চাই, আমি আবার আসব, আমি আবার আসব, আমি আবার আসব। থ্যাংক ইউ। অশেষ ধন্যবাদ।